আহনাফ ভাই, আপনি এখানে? আহনাফের তেমন কোনো ভাবভঙ্গি নেই। সে ভীষণ স্বাভাবিক ভঙ্গিমাতে দাঁড়িয়ে। কোহো একটা শুকনো ঢোক গিলল। সে বলে উঠল, রোদ, তুই যা ভাবছিস তেমন কিছু নয়। রোদেলা কপাল কুঁচকাল। কোহো আবার কিছু বলতে নিলে আহনাফ বলে উঠল, তুই ঝামেলার মাঝে এখানে এসেছিস কেন? রোদেলার মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো কথাটা শুনে। কিন্তু আহনাফ ভাই অমন ঝুঁকে কী করছিল? না না, আহনাফ ভাই অমন না। সে মোটেও তার আহনাফ ভাইকে ভুল বুঝবে না। সিনেমাতে দেখেছে সে এমন যে নায়ক অন্য একটা মেয়ের চোখে ফু দিতে ঝুঁকে ঠিক তখনই নায়িকা হাজির হয়ে নায়ককে ভুল বোঝে। রোদেলা মোটেও এমন বোকা নয়। হয়তো কুহুর চোখে কিছু পড়েছিল আর আহনাফ সেটাই দেখছিল ঝুঁকে। রোদেলার ভাবনার মাঝে আহনাফ বলে উঠল, কথা শেষ হলে কল দিবে আমাকে, আমিও আজ ও বাড়ি যাব। আহনাফ কথাগুলো বলে বেরিয়ে যেতে নিল। যাওয়ার আগে একবার পেছনে ঘুরে তাকালো সে। কুহু ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আহনাফ রোদেলাকে অন্যমনস্কে দেখে কুহুকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। কুহু চোখ বড় বড় করে ফেলল। আহনাফ চলে গেল। এদিকে আহনাফের কথাগুলো শুনে রোদেলা লাজুক হাসে। প্রতিটা মুহূর্তে সে নতুন করে যেন প্রেমে পড়ে এই আহনাফ ভাইয়ের। তার এই কথাগুলোর মাঝে রোদেলার প্রতি তার যত্ন প্রকাশ পায়। রোদেলা বুঝি তা বুঝে না। রোদেলাকে লাজুক হাসতে দেখে হোঁচট খেল কুহু। এই মেয়ে লাজুক হাসছে কেন? কুহুকে ভুল না বুঝে সে লাজুক হাসছে? কুহু বলে উঠল, এই রোদ, ঠিক আছিস? আসলে তখন রোদেলা ভাবনার জগৎ থেকে বেরোলো। সে কুহুর কথার মাঝে একগাল হেসে বলল, বাদ দে সেসব। এই জানিস কি হয়েছে? কুহু থেমে গেল। বাদ দে সেসব? যেখানে তার এখন কুহুকে হাজারটা প্রশ্ন করার কথা, ওকে কথা শোনানোর কথা, সেখানে এই মেয়ে হাসছে। কুহু পেছনে হেলান দিল। কৌতূহল ভরা নয়নে তাকিয়ে সে। প্রেমে পড়লে যে মানুষ অন্ধ হয়ে যায় তার জীবন্ত প্রমাণ এই রোদ। এতটা বিশ্বাস করে সে তার আহনাফ ভাইকে। কুহুর ভাবতেও অবাক লাগে। কুহুর মাথা ঠাডা ফেলতেই বোধ হয় রোদেলা হাজারো উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, গতকাল আহনাফ ভাই আমাকে প্রপোজ করেছে। কুহু প্রথমে বলল, ওহ। পরমুহূর্তেই পরমুহূর্তেই কথাটা ব্রেনে ভালোভাবে সেট হতেই সে এক প্রকার চেঁচিয়ে উঠল, কে? রোদেলা লাজুক হাসল। এরপর বলল, হ্যাঁ, গতকালকে উনি। রোদেলা সবটা বলল কুহুকে। কুহু কী বলবে বুঝতে পারল না। রোদকেও তিলোত্তমা বলেছে? ভারী বজ্জাত লোক তো। আল্লাহ জানে আর কতগুলো তিলোত্তমা আছে এই লোকের জীবনে। কুহুকে কিছু একটা ভাবতে দেখে রোদেলা মৃদু ধাক্কা মারল ওকে। এই কুহু, কী ভাবছিস? কংগ্রেচুলেশনস তো বল শালা। কুহু মুখ কুচকালো। এরপর বলল, বাঙ্গের কংগ্রেচুলেশন জানাবো তোমাকে আমি। দেখ রোদ, আমি তোর ভালোর জন্য বলছি। ওই লোক তো তোর জন্য ঠিক নয়। দেখ গিয়ে আরও কত তিলোত্তমা আছে ওই লোকের জীবনে। রোদেলার পছন্দ হলো না কথাটা। সে মুখটা পাংশুটি করে বলে উঠল, দেখ বেবি, তোকে আগেও বলেছি যে আমাকে যা খুশি বল, কিন্তু আহনাফ ভাইকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। কুহু রোদেলার কথাটা ব্যঙ্গ করে রিপিট করলো। রোদেলা ওর বাহুতে মৃদু থাপ্পড় মারল। কুহু বাহু ডলতে ডলতে বলল, তোর ওই খাটাস প্রেমিকের জন্য তুই আমাকে মারলি জান। সইবে না এই অবিচার, জাতি সইবে না, দেখে নিস। রোদেলা হেসে ফেলল। হঠাৎ রোদ বলে উঠল, দোস্ত, তুই কিন্তু দারুণ কাজ করেছিস। এই না, তুই না, তোর জুতো। হা হা হা। রোদেলা জোরে জোরে হাসতে লাগলো। কুহুও তাল মেলালো। দুই বান্ধবী বেশ কিছুক্ষণ হাসাহাসি করলো। কুহু হঠাৎ বলে উঠল, আচ্ছা রোদ, কখনো কোনো কারণে তুই আমাকে ভুল বুঝবি না তো? ছেড়ে যাবি না তো কখনো? কুহুর স্বরে কেমন যেন ভয় প্রকাশ পেল। রোদেলা কুহুর ঘাড়ে হাত বুলিয়ে বলল, ভুল বোঝার কারণটা উপড়ে ফেলবো, তাও তোকে ছেড়ে যাব না। কুহু বলে উঠল, যদি কোনো মানুষ কারণ হয়ে দাঁড়ায়? হবে না এমন। তোর আর আমার বন্ধুত্ব স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। আর তুই এসব আজে বাজে কথা বলছিস কেন? এই, তুই আবার নতুন কোনো বেস্ট ফ্রেন্ড বানাসনি তো? কুহু দাঁত কেলিয়ে হাসল। বলল, হ্যাঁ বানিয়েছি তো। রোদেলা বলে উঠল, তবে রে শয়তান। কথাটা বলেই সে কুহুকে কাতুকুতু দিতে লাগলো। কুহুও খিলখিল করে হাসতে লাগলো। কুহুও রোদেলাকে কাতুকুতু দিতে লাগলো তার। এক হাত ব্যান্ডেজে মোড়ানো থাকায় পেরে উঠল না সে। দুই বান্ধবীর হাসির শব্দে কেবিনটা মুখরিত হয়ে উঠল। কুহুও যেন অনেকটা চাঙ্গা অনুভব করছে এখন। যদিও সে কোনোকালে দুর্বল ছিল না। টই টই না করলে এই মেয়ের পেটের ভাত হজম হয় না। আরও কিছুক্ষণ দুই বান্ধবী খোঁজ গল্প করলো। আহনাফের টপিক বাদ পড়ে গেল মাঝে। এরপর রোদেলা বিদায় নিল। রোদেলা কেবিন থেকে বের হতেই তার ফোনে একটা মেসেজ এলো। প্রেম ভালো, তবে অন্ধ প্রেম নয়। রোদেলা খানিকক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে। এরপর আশেপাশে তাকালো। সন্দেহজনক কাউকে দেখতে পেল না সে। তাহলে বারবার কে এসব কথা বলে? কে তাকে এত সাবধানী বানিয়ে দেয়? তার উপর কি কেউ নজর রাখছে? রোদেলার ভাবনার মাঝে কেউ একজন তুড়ি বাজালো তার চোখের সামনে। রোদেলা চমকে উঠল। এই যে মিস চৌর্ণী, আবার কার কি চুরি করার কথা ভাবছেন? হ্যাঁ।
রাফিকে দেখে রোদেলার মেজাজ খারাপ হলো। এই মদন কোথা থেকে হাজির হলো আবার? রোদেলা বিরক্ত মাখা সরে বলে উঠল, আপনি কি করছেন এখানে? রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট নিয়ে তাতে কামড় বসালে, এরপর বলল, আপনাকে দেখতে আসলাম। রোদেলা খ্যাক করে উঠল, হোয়াট? রাফি বলে উঠল, চেঁচাচ্ছেন কেন? কান ধরে গেল বাবা। যাই হোক, যেটা বলতে আসছিলাম, ভাই ডাকছে আপনাকে। রোদেলা কিছু না বলে হাঁটা ধরল। রাফি 2 কাঁধ উঁচু করে বলল, কি অদ্ভুত রে বাবা, কিছু না বলে হাঁটা ধরল। বাথরুমের চাপ পেয়েছে মনে হয়। আহারে বেচারি চোরনি। রাফি আরেকটা বিস্কুট মুখে পড়ল। এরপর সেও অন্যদিকে হাঁটা ধরল। কি মনে করে একবার পেছনে তাকালো, এরপর হেসে ফেলল। দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কুহুরাও বাসায় ফিরে এসেছে। এখন তারা অনেকটা সুস্থ। তবে আনোয়ারা বেগম কুহুর উপর চটে রয়েছেন। এই মেয়ে যদি ওই দিন অভিনয় না করতো তাহলে তাদের এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। সব এই মেয়ের জন্য হয়েছে। কুহু আবার আয়নের উপর চটে রয়েছে। এই হতচ্ছাড়া যদি ওই দিন চোখে পানি ছেটাতো তাহলে আর অমন ধুমতানা নানা বাঁচত না তাদের লাইফে। এদিকে আয়ান আছে বিন্দাস মোডে। নাতাশার সাথে বেশ ভালো ভাব হয়েছে তার। মেয়েটা তাকে বলেছে যে কুহুকে পটাতে সাহায্য করবে। আজ অবধি নাকি সে অনেকের সেটিং করিয়ে দিয়েছে। আয়ানও নাতাশাকে বিশ্বাস করে মেয়েটা বেশ ভালো। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। হোয়াটসঅ্যাপে নাতাশাকে মেসেজ করলো সে। বাসায় আসলাম মাত্র। মিনিট খানিক বাদে মেসেজ সিন হলো। নাতাশা রিপ্লাই করলো, আমি একটু পরে কথা বলছি, আমার এক ফ্রেন্ড সুইসাইড করেছে। আয়ান ভরকালো খানিকটা। সে সাথে সাথে রিপ্লাই করলো, আচ্ছা আচ্ছা তুমি ওদিক সামলাও আগে, পরে কথা হবে। নাতাশা আর সিন করেনি। আয়ান দীর্ঘশ্বাস ছাড়লো। কেন যে মানুষ এসব করে, একটু সবর করতে পারে না তারা? আল্লাহর ওপর একটু ভরসা রাখলে কি হয়? আল্লাহ তার বান্দাকে কখনো নারাজ করেন না, তাহলে কেন তারা এসব করে? ভেবে পায় না আয়ান। নাতাশার আদিত ওটির সামনে হাঁটাহাঁটি করছে আর বারবার তাকাচ্ছে ওটির লাল রঙের জ্বলে থাকা আলোর দিকে। তখনই সেখানে হাজির হলো আহনাফ। তার কপাল বেয়ে ঘাম পড়ছে। আহনাফকে দেখতেই নাতাশা আর আদিত থেমে গেল। আহনাফ ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? আদিত তিরিক্ষে মেজাজে বলতে লাগলো, ওই মা তারির আজ বিয়ে। গতকাল কত করে বোঝালাম, সব এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছে। বিষ খাইছে হারামজাদায়। নাতাশাও রাগে সরে বলে উঠল, আমাদের হারামজাদার রে পরে দেখব, আগে ওই হারামজাদির 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাবো আমি। কী কমতি আছে আমাদের আরিফের মাঝে? বিয়ে যখন করবিই না তাহলে নাটক করলি কেন? ওরে তো আমি ছাড়বো না। আহনাফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ডাক্তার কি বলেছে, বাঁচবে? আদিত বলল, যখন এনেছি তখনই পালস চলছিল, জানি না এখন। আহনাফ আদিতের উদ্দেশ্যে বলে উঠল, ওনা গতকাল তোর সাথে ছিল? আদিত বলল, আরে রাত পর্যন্ত তো সব ঠিকই ছিল, সকালে উঠে দেখি লটকায় রয়েছে মেঝেতে, তখনই খাইছে। ভাগ্যিস ঘুমটা ভাঙছিল তখন। আহনাফ বলল, আঙ্কেল আন্টিকে খবর দিয়েছিস? নাতাশা বলল, আঙ্কেল এমনিতেই হার্টের রোগী, আর আন্টিকেই বা কী বলবো, তাই জানিনি কিছু তাদের। হঠাৎ ওটির আলো নিভে যায় তখন। ওরা উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে, ভেতরে প্রত্যেকেরই তুফান বইছে। তাদের এই গ্রুপটা অনেক পুরনো, সেই প্রাইমারি স্কুল থেকে একসাথে তারা। বন্ধুর এই কাজে ওরা সবাই হতাশ হয়েছে। একটা মেয়ের জন্য সেই আজ সুইসাইড করে ফেলল। ডাক্তার বেরিয়ে এলেন। আহনাফ বাহিরে নিজেকে যথেষ্ট শান্ত দেখালেও তার ভেতর আজ উলটপালট হয়ে গিয়েছে। এই বন্ধুমহলটা তার জীবনের অর্ধেক অংশ জুড়ে আছে। আরিফ একটাবার তাদের কথা ভাবল না। অন্তত নিজের মা বাবার কথা তো ভাবা উচিত ছিল তার। তার ভাবনার মাঝেই ডাক্তার বলে উঠল, অপারেশন সাকসেসফুল, ওনাকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে। সবাই স্বস্তির শ্বাস ছাড়ল, যেন প্রাণটা ফিরে এলো তাদের। সবাই চেয়ারে বসলো। আহনাফ গম্ভীর স্বরে বলে উঠল, হকি স্টিকটা আনতে পারবি আদিত? নাতাশা আর আদিতেরও রাগ উঠেছে আজ। নাতাশা বলল, 2টা আনিস। আদিত দাঁত কিরমির করে বলল, আজ তো 3টাই লাগবে। নিধি, স্টপ প্লিজ, আর কত কাঁদবি হিয়ার? রোদেলা বিরক্ত হয়ে বলল কথাটা। কুহু খেকিয়ে বলল, একদম রঙ্গলীলা করবি না বলে দিলাম। বাঙ্গির মাইয়া, এতদিন আমি হসপিটালে পড়েছিলাম, একটা দিন গিয়েছিস আমাকে দেখতে? এখন আসছে ওই মানিকচন্দ্রের জন্য কাঁদতে। তারা এখন গ্রুপ কলে রয়েছে। রোদেলা আর কুহুর একই ভার্সিটিতে চান্স আসলেও নিধি আলাদা হয়ে যায় তাদের থেকে। তার অন্য ভার্সিটিতে চান্স আসে। এই নিয়ে ওই দিন 3 বান্ধবী অনেক কেঁদেছিল। নিধি এই দুঃখে দেশ ছেড়ে চলে গেল, থাকবেই না এই দেশে। কুহু আর রোদেলা নিধির এই সিদ্ধান্তে রাগ করে আর কথাই বলেনি। নিধি তাই দেশে আসে। বেশি হয়নি, এই তো 5 দিন হবে হয়তো সে এসেছে। আর এর মাঝে তার বাবা সুযোগ বুঝে তার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলে। আজকেই কাবিন। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বলে,
আমাকে বাসায় আটকে রেখেছিল। তোদের দুলাভাইয়ের কথা বাসায় জানাতেই আমার ফোনটাও নিয়ে যায়। কুহু বলল, ভালো করেছে। কেমন ফ্রেন্ড তুই, হ্যাঁ? বিয়েতে দাওয়াতটা পর্যন্ত দিলি না। নিধির রাগ হলো। সে কান্না থামিয়ে বলল, মেনে না একদম পাছা ফাটিয়ে দেব। আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আর তোরা দাওয়াত নিয়ে আছিস? নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। হঠাৎ রোদেলা জোরে একটা ধমক দিল। চুপ! এক ধমকে থেমে গেল নিধি। রোদেলা বলে উঠল, তুই বিয়ের সময় কবুল বলবি না? তাহলেই তো হয়। নিধি হেঁচকে উঠে গেছে কাঁদতে কাঁদতে। বাবা বলে গিয়েছে যে বিয়ে না করলে তাদের দুলাভাইকে মেরে দিবে। কুহু প্লেট ধরছিল, কানে ইয়ারফোন লাগানো তার। সে বলে উঠল, আঙ্কেলের মনটা যদি এই ঝামাটা দিয়ে দুইটা ঘষা দিতে পারতাম। রোদেলা বলে উঠল, পাতিলের কালি উঠাতেই যে কষ্ট, মনেরটা কীভাবে উঠাবি? কুহু বলল, তোর বাপ কিন্তু সেই ডেঞ্জারাস। নিধু খুনও করতে হাত কাঁপে না। নিধি কান্না থামিয়ে আহত স্বরে বলল, উনি বাবা হিসেবে খারাপ নয় রে, শুধু স্বামী আর মানুষ হিসেবে ব্যর্থ। রোদেলা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এসব টপিকে আর গেল না তারা। কুহু বলল, বিয়ে কখন? নিধি বলল, সন্ধ্যায়। রোদেলা বলল, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস কুহু? কুহু বাঁকা হাসলো। এরপর একে একে প্ল্যান করলো সব। রোদেলা একটা শুকনো ঢোক গিলে বলল, মাইরি বলছি, ধরা পড়লে সোজা আল্লাহর কাছে যেতে হবে। কুহু চসূচক শব্দ করে বলল, কুফা লাগিয়ে দিচ্ছিস কেন রে বাঙ্গির মেয়ে? নিধি বলল, কঠিন প্ল্যান করেছিস, আশা করি সব ঠিকঠাক হবে। কুহু বলল, তাহলে দেখা হচ্ছে সন্ধ্যায়। রোদেলা বলে উঠল, তুই বেরোতে পারবি তো? কুহু একটা শয়তানি হাসি দিল। এরপর বলল, অবশ্যই পারবো। কল কেটে দিল। কুহু বলে উঠল, আয়ান ভাইয়া আপ তো গেয়া, आपका সুন্দরী বান্ধবী তো কুহু ने देख लिया। হি 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 হি। কুহু খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তার হাসি বোধহয় প্লেটগুলো সহ্য হলো না। আনোয়ারা বেগম তাকে শাস্তিস্বরূপ শোকেজের কাচের প্লেটগুলো ধোয়ার জন্য বের করে দিয়েছিল। প্লেটগুলো একটার উপর আরেকটা রেখে রেখে একটা পিলার তৈরি করেছিল কুহু। কিন্তু বেশি উত্তেজিত হয়ে দুই হাত মেলে হাসতে গিয়ে সবগুলো প্লেট নিচে পড়ে গেল। আর সে কি আওয়াজ! কুহু পাথর বনে গেল। হাসবে না কাঁদবে, দাঁড়াবে না দৌড়াবে, বুঝে উঠতে পারল না। আনোয়ারা বেগম শব্দ শুনে এদিকে আসতে লাগলেন। কুহু মনে মনে যত দোয়া দূরত পারে পড়তে লাগলো। ভাগ্য তাকে এই বাসটা না দিলেও পারত। আরিফ বিছানায় হেলান দিয়ে চোখ বুজে রয়েছে। ঠিক তখন ঠক ঠক করে কিছু শব্দ হলো। সে তাকালো, দেখল আহনাফ, নাতাশা আর আদিত দাঁড়িয়ে। প্রত্যেকের হাতে হকি স্টিক। আরিফ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, মারবি? মার, মরতেই তো চেয়েছিলাম, দিলি না। আহনাফ এগিয়ে এলো তার নিকট। এরপর বলল, মরার খুব শখ না তোর? আরিফের কথা বলতে কষ্ট হচ্ছে, তাও সে ভাঙা সরে বলে উঠল, ওকে না পেলে আমি বেঁচে থেকে কী করব? কেন মরতে দিলি না আমাকে? কেন তোরা? ঠাস! আরিফ হেলে গেল ডান দিকে। হঠাৎই বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল সে। আহনাফ ধরল না তাকে, কাঁদতে দিল। কাঁদলে মন হালকা হয়। আরিফ কাঁদল অনেকক্ষণ। আদিত বলে উঠল, একটা মায়া মানুষের জন্য তুই নিজের জীবন দিয়ে দিবি? আর ইউ ম্যাড আরিফ? আরিফের কান্না থেমে গেছে। সে চেঁচিয়ে বলে উঠল, ইয়েস আই এম ম্যাড ফর হার। আরিফের এই অবস্থায় কথা বলা নিষেধ ছিল। তার এই চেঁচানোতে গলায় আরও বেশি কষ্ট পায় সে। নাতাশা ডাক্তারকে ডেকে আনে দৌড়ে গিয়ে। ডাক্তার বলে উঠল, আপনারা ওনাকে প্লিজ উত্তেজিত করবেন না, ওনার কথা বলা নিষেধ 3 দিন। সেই জায়গায় ওরা বলে উঠল, সরি। ডাক্তার দুই পাশে মাথা নাড়লেন। আহনাফ বলে উঠল, তুই মেয়েটার দায়িত্ব নিতে পারবি? আরিফ ভেজা নয়নে তাকালো আহনাফের দিকে। আহনাফ শক্ত কণ্ঠে আবারও বলল, মেয়েটার দায়িত্ব নিতে পারবি, হ্যাঁ কি না? আরিফ ওপর নিচ মাথা ঝাঁকালো। আহনাফ, নাতাশা আর আদিতের দিকে তাকালো। চোখে চোখে যেন হাজারো কথা হয়ে গেল তাদের। আদিত খেকিয়ে বলে উঠল, শালা, একে তো তলে তলে টেম্পো চালাতো, এখন আমাদেরই আবার ওর টেম্পো ঠেলতে হবে। এরপরই দুঃখী দুঃখী সরে বলল, সবারই টেম্পো আছে শালা। টেম্পো তো দূর, আমার তো একটা সাইকেলও নেই যে ক্রিং ক্রিং করব। ডিগবাজি ভাবিই ঠিক বলে, বালের কপাল। তুই দিন দিন অনেকটা বেয়াদব হয়ে যাচ্ছিস সুহাসিনী। কতবার বলবো আমাকে কুহু বলে ডাকবেন? আয়ান বলে উঠল, তোর কি আমাকে দেখে কোকিল মনে হয় যে কুহু কুহু করব? কুহু হাঁটা থামিয়ে দিল। এরপর বলল, দেখুন আয়ান ভাইয়া, এখানেই দেখাবি? আয়নের ঠোঁটের কোণে দুষ্ট হাসি। কুহু খ্যাক করে বলল, আরেকটা বাজে কথা বললে আমি আপনাকে তুলে একটা আছাড় মারব। আয়ন নির্দোষের মতো বলল, তুই তো বললি দেখুন আয়ন ভাইয়া, তোর ভালোর জন্য বললাম যে এখানে কেন, বাসায় গিয়ে রু। আয়নের কথা শেষ হবার আগে হঠাৎ কোথা থেকে একটা মাঝারি সাইজের ইট এসে লাগলো তার ব্যান্ডেজ করা মাথায়। শুভ্র রঙের ব্যান্ডেজটা মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। টপ টপ করে রক্ত পড়তে লাগলো ক্ষতস্থান থেকে।
কুহু মুখে হাত দিয়ে ফেলল। আয়ান মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল। তার হাত রক্তে লাল হয়ে গেল। ইটটা একটা কাগজে মোড়া ছিল। কুহু এদিক ওদিক দেখতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে, আশেপাশে তেমন মানুষ নেই। ইটটা মারল কে? কুহু কাগজে মোড়া ইটটার দিকে তাকাতেই ভ্রু কুচকাল। আয়নকে না ধরে সে ইটটা থেকে কাগজটা দিয়ে ইটটা ফেলল। কিছু একটা লেখা আছে। কুহু মনোযোগ সহকারে তাকালো। আজ মাথা ফাটিয়েছি, কাল ওটা ফাটিয়ে দেব। আমার জিনিসের দিকে অন্য কারো নজর আমি বরদাস্ত করব না, মাইন্ড ইট। কুহু বেশ ভালো করে বুঝতে পারলো কাজটা কার। তার মানে তার উপর নজর রাখা হচ্ছে। কত বড় খাটাস! কুহু এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। উধাও হয়ে গেল নাকি? কুহুর ভাবনার মাঝে আয়ান বলে উঠল, এদিক ওদিক না দেখে আমাকে ধরলেও তো পারিস। ঘটে কি সেই বুদ্ধিটুকুও নেই? কুহু বুঝতে পারল না ধরবে কি ধরবে না। বহুত ডেঞ্জারাস লোক। যদি সত্যি অমন কিছু করে তাহলে তো তার আর ফুফির ডাকটাই শোনা হবে না। কুহু রিস্ক নিল না। সে বলল, সামান্য মাথা ফেটেছে বলে এভাবে নুয়ে গেলেন? ধুর মিয়া, আপনি পুরুষের কাতারে পড়েন না। কি? কুহু নিজের কথার মানে বুঝতে পেরে বলে উঠল, আরে ওটা বলিনি, মানে এইটুকু আয়ন রেগে গেল। সে বলে উঠল, তোর কি মাথায় সমস্যা কুহু? দেখছিস মাথা ফেটে রক্ত পড়ছে আর তুই বাজে বকে চলেছিস। সবসময় মজা ভালো লাগে না, সিরিয়াস হয় একটু। কুহুর মুখটা ছোট হয়ে গেল। সে ব্যাগ থেকে তার রুমালটা বের করে আয়নের দিকে বাড়িয়ে দিল। আয়ন তাকালো সেদিকে, এরপর বলল, বেঁধে দিলে কি তোর হাতে ফোসকা পড়বে? কুহু বেজার মুখেই বলল, আমার কিছুই হবে না, আপনার মূল্যবান সম্পদে ঠাঁটা পড়বে। আয়ন কপাল কুঁচকে বলে উঠল, দোস্ত, বরকে কি সোজা মেরে দেব? আদিত্যের কথা শুনে আহনাফ তাকালো তার দিকে, এরপর বলল, এসব ছোটোখাটো ব্যাপারে হাত নোংরা করার প্রয়োজন মনে করছি না। নাতাশা বলল, সব কি এতই সহজ আহনাফ? যদি আমরা যা ভাবছি তার বিপরীত হয়ে যায়? আহনাফ কিছু বলল না, মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। কানে ব্লুটুথ লাগানো, সেটার মাধ্যমে সে কুহুর খোঁজ খবর পাচ্ছে। তার কথা মতো একটু আগে একজন গার্ড ওই ইট ছুঁড়ে মেরেছিল। আহনাফ বলল, তোমার ম্যাম কী করছে এখন? ওপাশ থেকে একটা উত্তর এলো, ছেলেটার মাথায় রুমাল বেঁধে দিচ্ছে স্যার। আহনাফ দুই দিকে ঘাড় বাঁকালো, এরপর বলল, নজর রাখো, উল্টাপাল্টা কিছু দেখলে সোজা ছেলেটাকে গুলি করে দেবে ওকে। সবাই বড় বড় চোখ করে তাকালো আহনাফের পানে। গার্ডোকে বলে কল কেটে দিল। নাতাশা বলল, ভাই কী বলছিস তুই? ও মরলে আমার কি হবে? আহনাফ ড্রাইভ করা অবস্থায় এক ভ্রু উঁচু করে পেছন ঘুরে তাকালো তার দিকে। নাতাশা মিনমিন করে বলল, আই এম ইন লাভ উইথ হেম। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর বলল, সেটা তোর ভাবনা। আমার জিনিসের দিকে যে নজর দিবে তাকে আমি ছেড়ে দেব, তুই ভাবলি কি করে? নাতাশা ঠোঁট উল্টালো, এরপর বলল, ইট মার পাথর মার, তাও একেবারে জন্য মারিস না। আহনাফের ঠোঁট দুই দিকে প্রসারিত হয়ে গেল, এরপর বলল, ইট পাথর মারলে জায়গা মতোই মারব, চিনিস তো তুই আমাকে। সে বলেছিস মামা। আদিত হো হো করে হাসতে লাগলো কথাটা বলে। আহনাফ কপাল কুঁচকে বলল, তুই হাসছিস কেন? আমাদের তো তাও কেউ আছে, তোর তো কেউই নেই, সিঙ্গেল। এবার আহনাফ আর নাতাশা হো হো করে হাসতে লাগলো। আদিতের মুখটা চুপসে গেল। জায়গা মতো লেগেছে কথাটা তার। আজ সিঙ্গেল বলে কি অপমানটাই না সহ্য করতে হচ্ছে তাকে। আদিত বলে উঠল, হ্যাঁ, একদিন আমিও মিঙ্গেল হব, তখন তোদের দেখিয়ে দেখিয়ে কাপল ব্লক করবো রে পাপির দল, দেখে নিস। নাতাশা বলে উঠল, এই স্বপ্ন দেখে আর স্বপ্নের ইজ্জত মারিস না ভাই। ওরা আবার হাসতে লাগলো। আদিত দুই হাত উঁচু করে বলে উঠল, হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। হাসতে হাসতে গন্তব্যে পৌঁছে গেল তারা। আহনাফ ওদের দিকে তাকালো এক পল, এরপর ইশারায় কথোপকথন হলো। রোদেলা বোরকা পরে বেরিয়েছে, সবই ঠিক। তখন তার ফোনে নোটিফিকেশনের শব্দ হয়। রোদেলা ফোনের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মেসেজটা দেখতেই তার কপাল ডজনখানিক ভাঁজ পড়ল। ইউ লুক প্রিটি ইন ব্ল্যাক, মাই লাভ। রোদেলা আশেপাশে তাকাতে লাগলো। বাড়ির গেট পার করেনি এখনও সে। তাহলে কে বলল কথাটা? কোথা থেকে দেখলো তাকে? তখন আবার একটা মেসেজ এলো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম মাই ডল, আই হোপ ইউর মিশন উইল বি সাকসেসফুল, বেস্ট অফ লাক। রোদেলা চসূচক শব্দ করলো। কে আড়াল থেকে নজরে রাখছে তার উপর? এত কিছু কী করে জানছে সে? যাকে ভালোবাসে তার খবর নেই, অন্য পাখি এসে বাসা বাঁধতে চায়। যত সব গোলামের ছাও। রোদেলা আর পাঁচ না ভেবে গাড়িতে উঠে পড়ল। সে নিজে ড্রাইভ করবে আজ। বাসায় বলেছে কুহুর কাছ থেকে নোট আনতে যাচ্ছে, খুবই ইম্পর্ট্যান্ট। আর কাউকে কিছু বলতে না দিয়ে সে বেরিয়ে যায়। ইজি টেকনিক বাসা থেকে বের হওয়ার। বাসার এতগুলো প্লেট ভাঙলি, তুই আর নাম দিলি আমার। যদিও আমি তোকে বাঁচাতাম, কিন্তু সেই সুযোগটাই দিলি না, নিজেই ফাঁসিয়ে দিলি। কুহু আর আয়ান বর্তমানে নিধিদের বাড়ির সামনে দাঁড়িয়ে। রোদেলার অপেক্ষায় সে। আয়ানের কথা শুনে সে বলল,
কেন, কষ্ট হচ্ছে এর জন্য? আপনিও তো চাইলে মামিকে সত্য কথাটা বলে দিতে পারতেন। আয়ান বলে উঠল, তাহলে যে তোকে কষ্ট পেতে হতো। কুহু তাকালো আয়ানের দিকে, আয়ান তার দিকেই তাকিয়ে। কি অদ্ভুত সেই দৃষ্টি। সে জানে কুহু কোনো দিন তার হবে না, তাও কেন এত আকুলতা? কেন সে বারবার এমন করে? কুহু চোখ সরিয়ে নিল। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সে। বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামবে। আয়ান বলে উঠল, আমার চোখের দিকে তাকিয়ে থাকতে ভয় পাস সুহাসিনী? কুহু তাকালো তার দিকে। আয়ান তার তাকানো দেখে বলল, যদি প্রেমে পড়ে যাস? কুহু হাসল, এরপর আকাশের পানে তাকিয়ে বলল, প্রেমে মানুষ বহুবার পড়লেও মায়া একবারই পড়ে, আর মায়া অনেক ভয়ঙ্কর। পুরোটা জীবন লেগে যায় সেই মায়া কাটাতে। হোক সে খারাপ, জঘন্য, তবুও তার মায়া কাটানো কঠিন হয়ে পড়ে। কখনো কারো মায়ে পড়লে বুঝবেন। আয়ানও কুহুর মতো তাক করে আকাশের পানে তাকালো, এরপর বলল, জীবনে সঠিক মানুষ আসলেই সে মায়াও কাটতে বাধ্য। কুহু কিছু বলল না আর। হঠাৎই তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে উপস্থিত হয়। গাড়ির দরজা খুলে রোদেলা বেরিয়ে আসে। কুহু এগিয়ে যায়। রোদেলা আয়ানকে দেখে একটু চমকায় বটে। আয়ান যে সাথে আসবে সেটা তার জানা ছিল না। সে নরম সুরে সালাম দিল। আয়ান হেসে সালামের জবাব দিল। রোদেলা ফিসফিস করে কুহুকে বলল, এই আয়ান ভাইয়া যে আসবে এটা তো বলিসনি। কুহুও ফিসফিস করে বলল, আরে খাটাসটাকে বললাম যে বেরোতে সাহায্য করুন। ও মা, নিজের সাথে ঝুলে গেল। রোদেলা হেসে বলল, আহা টুরুলাভ বলে কথা, আমারটা ফিরেও তাকায় না আর আপনারটা ঘুরতেই থাকে সাথে। তোর ভাগ্য ভালো রে বেবি। কুহু হাসলো, তবে সেই হাসি প্রাণবন্ত ছিল না। সে মনে মনে বলল, এরকম ভাগ্য কারো না হোক। ভাইজান, আপনি এখানেই থাকবেন? না না, আমি কোনো কথা শুনছি না। অখিল শাহরিয়ার আহান শাহরিয়ারকে একদম জাপটে ধরে রয়েছে। সে কিছুতেই আজ তাকে যেতে দিবে না। জেরিন বেগম বলতে লাগলেন, আপা যাওয়ার পর থেকে আর একটা দিন থাকেননি এ বাড়িতে আপনি। বাহিরে বাহিরে থেকেছেন। সাজ্জাদ ভাই যেন তো চলে গেছে দেশ ছেড়ে। আহনাফকেও বড় হওয়ার পর আলাদা হয়ে গেল। আপনাদের ছাড়া কি আমাদের ভালো লাগে ভাইজান? পুরো বাড়িতে কেমন একটা হাহাকার। জেরিন বেগম শাড়ির আঁচল মুখে চেপে কান্না করে ফেললেন। আহান শাহরিয়ার দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর আর এই বাড়িতে তেমন থাকা হয়নি তার। কীভাবে থাকবেন তিনি? সবটা জায়গা জুড়ে তার স্ত্রী মালিনীর স্মৃতি। সংসারের বড় বউ বলেছিল সে। আহান শাহরিয়ারের 3 ভাই। তারা 2 ভাই দেশে থাকলেও দেশ ছেড়েছেন মেঝো ভাই সাজ্জাদ শাহরিয়ার। পরিবার নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি। অবশ্য সেটাও মালিনী শাহরিয়ারের মৃত্যুর পর। মালিনী সবার প্রিয় একজন মানুষ ছিলেন। পুরো সংসারটা একজোটে করে রেখেছিলেন তিনি। আহান শাহরিয়ারদের মা ছোটোবেলায় মারা যান, যার দরুন মালিনী ভাবি কম ছিলেন, মা ছিলেন বেশি। মালিনীও হেসে খেলে সবাইকে নিয়ে থাকতেন। কতটা হই হুল্লোড়ে মেতে থাকতো এই শাহরিয়ার কুঞ্জ। আর আজ ভাইজান, ভাবনার জগতে ছেদ পড়ল আহান শাহরিয়ারের। তিনি হালকা হেসে বললেন, এই বাড়ির প্রতিটা কোণে মালিনী স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে থাকলে নিজেকে স্বাভাবিক রাখা কঠিন হয়ে যাবে আমার। অখিল শাহরিয়ার দীর্ঘশ্বাস ছাড়লেন। ড্রয়িং রুম থেকে বড় করে বাঁধানো মালিনী শাহরিয়ারের সাথে তাদের পুরো পরিবারের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকালেন তিনি। এরপর বললেন, ভাবি কতটা নিপুণভাবে আগলে রেখেছিল পুরো সংসারটাকে। আজ সেও নেই আর। চোখের কোণের পানি মুছলেন ভদ্রলোক। আহান শাহরিয়ার সেসব কথায় গেলেন না। তিনি বললেন, সাজ্জাদকে দেশে আসবে না? অখিল শাহরিয়ার বললেন, ওহ ভাইজান ভুলেই গেছে। ভাইজান এই মাস শেষে দেশে আসতে পারে বলে জানিয়েছেন। জানেন ভাইজান, আমাদের রাহুলটা অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিও কলে ওই দিন দেখলাম, আর কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। ভাবি সবসময় বলতো না রে, রাহুল সিনেমার হিরোদের মতন হবে। দেখেছেন, ভাবির কথাই সত্যটা রূপান্তরিত হয়েছে। আহান শাহরিয়ার হাসলেন। তিনি বললেন, যাক তাহলে তো ভালোই। দেশে এলে 3 ভাই জমিয়ে আড্ডা দেওয়া যাবে। জেরিন বেগম বললেন, তখন কিন্তু থাকতে হবে ভাইজান। সবাই মিলে একসাথে অনেক আনন্দ করব। আপা অনেক খুশি হবে। আহান শাহরিয়ার হাসলেন, তাকালেন বড় ফ্রেমটার দিকে। মালিনী শাহরিয়ারের দিকে তাকিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। নিধি, এই নিধি, এই নিধিরাম ভূত। কুহু ফিসফিস করে ডাকছে আর ওর বাহুতে মৃদু থাপ্পড় দিচ্ছে। নিধি ঘুমে বিভোর। সে মুখটা চুলকে আবার ঘুমিয়ে পড়ল। রোদেলা বলল, তখন কান্না করছিল আর এখন দেখো শালা মরার মতো ঘুমাচ্ছে। কুহু দরজার দিকে তাকালো। এভাবে এতক্ষণ দরজা বন্ধ করে কেউ যদি থাকে তাহলে তো সন্দেহ করবে। সে আর 5 না ভেবে নিধির বাহুতে জোরে একটা চিমটি কেটে নিধির ধরফরিয়ে উঠে বসে। চেঁচাতে নিলে ওরা দুজন মিলে ওর মুখ চেপে ধরে। নিধির প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আর একটু হলে। ধীরে ধীরে হাত ছাড়লো তারা। নিধি লাফিয়ে উঠল। তোরা এসেছিস?
কুহু কথা না বলে হাতে থাকা ব্যাগ থেকে বোরকা আর নিকাব বের করে ছুঁড়ে মারল তার দিকে। নিধির পরনে মেরুন রঙের শাড়ি আর মুখে হালকা সাজ, গায়ে টুকটাক গহনা। সে বলে উঠল, শাড়ির ওপর বোরকা পরব? কুহুর রাগ হলো। এমনিতে যে কোনো মুহূর্তে ধরা পড়ার একটা আশঙ্কা রয়েছে, আর তার উপরে এই মেয়ে নাটক শুরু করেছে। কুহু খ্যাক করে বলে উঠল, সব খুলে তারপর বাইরে চল, কিছুই পড়া লাগবে না তোর। নিধি লাজুক হেসে বলল, যা দোস্ত, এভাবে তো তোদের দুলাভাই দেখবে। রোদেলা আর কুহু একে অপরের দিকে তাকালো। এরপর দুজন ধরাম করে কিল বসিয়ে দিল নিধির পিঠে। নিধি মার খেয়ে দ্রুত বোরকানিকা পরে নেয়। কিন্তু তখন ঘটল এক বিপত্তি। হাঁটতে গেলে নিধি উষ্টা খাচ্ছে, শাড়ি পায়ে বেঁচে যাচ্ছে। কুহু চসূচক শব্দ করল। রোদেলা বলে উঠল, আইডিয়া। ওরা রোদেলার দিকে তাকালো। রোদেলা দাঁত কেলালো, যদিও নেকাবের কারণে তা দেখা গেল না। রোদেলা শাড়িটা উঁচু করে নিধির কোমরে গুজে দিল। তিনজনই বহু কষ্টে নিজেদের হাসি আটকালো। কুহু ঝটপট ফোনটা বের করলো সেলফি তুলতে। রোদেলা নিকাবটা খুলে ঠোঁট চোকা করে এক চোখ মেরে পোজ নিল। নিধি ৩২টা দাঁত বের করে ক্লোজ আপ মার্কা হাসি দিল, আর কুহু নিকাবটা খুলে কপালে হাত দিয়ে চোখ বুজে হাই হাই মার্কা পোজ দিল। একটা ক্লিক, ব্যাস হয়ে গেল। নওশাদ আহমেদ, রাইট? নওশাদ আহমেদ কিছু গেস্টদের সাথে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে নিজের নাম শুনে খানিকটা ভরকালেন ভদ্রলোক। গেস্টদের থেকে বিদায় নিয়ে সাইডে এলেন তিনি। হাঁটুর বয়সী একটা ছেলে তাকে নাম ধরে সম্বোধন করলো। বড্ড অদ্ভুত লাগলো ব্যাপারটা। কারা তোমরা? আহনাফ হাসল, এরপর বলল, সেসব কথা ছাড়ুন, বরযাত্রী যে আসছে না সেটা কি জানেন? ভরকালেন ভদ্রলোক, খানিকটা চেঁচিয়ে উঠলেন, এসব কি বলছো তুমি? আর তোমার পরিচয় বা কি? আহনাফ বলল, আসতে চেঁচাচ্ছেন কেন? আর আমার পরিচয় বাদ দিন, বরযাত্রী আসছে না এটাই মেন ফ্যাক্ট, এটাতেই থাকুন। আসবে না কেন? আদিত বলল, আপনার মায়া যে অন্য কাউকে পছন্দ করে তা কি জানেন না আপনি? নওশাদ আহমেদ যেন বুঝলেন কিছু। তিনি বললেন, ও ও ও তোমরা তাহলে ওই ছোকরার বন্ধুবান্ধব? বিয়ে ভাঙতে এসেছো তাই না? নওশাদ আহমেদের কথা শুনে ওরা তিনজনই হো হো করে হেসে উঠল। নাতাশা বলল, এমন ব্যবস্থা করে এসেছে যে আপনার মেয়েকে আর কেউই বিয়ে করবে না। চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক, মানে? আহনাফ হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে কাউন্ট করতে লাগলেন, 1 2 3 4। এরপরে তারা একসাথে নওশাদ আহমেদের দিকে তাকালো। নওশাদ আহমেদ ভ্রু কুঁচকালেন। হঠাৎই তার ফোনটা শব্দ করে বেজে উঠল। চমকালেন ভদ্রলোক। ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কল রিসিভ করলেন তিনি। হ্যালো বলার আগে ওপাশ থেকে কিছু একটা বলে উঠল, হয়তো এমন কিছু যে কখনো শুনতে হবে ভদ্রলোক কখনো আশাও করেনি, আশা করার কথাও না। নওশাদ আহমেদ এক প্রকার হাঁ হয়ে গেলেন। তাকে কিছু বলতে না দিয়ে ওপাশ থেকে কল কেটে দেওয়া হলো। আহনাফরা হাসছে। নওশাদ আহমেদ রাগে শরীর কাঁপছে। সে আহনাফের কলার চেপে ধরতে নিলে আদিত আর নাতাশা ধরে ফেলল তাকে। অনেকের নজর এদিকে চলে এসেছে। আহনাফ বলল, সিন ক্রিয়েট করলে লস আপনার, লাভ আমাদের। এখানকার উপস্থিত সবাই জানবে কথাটা। নওশাদ আহমেদ ঝটকা মেরে হাত ছাড়লেন। রাগে কথা বলতে পারছেন না ভদ্রলোক। আশেপাশে তাকালেন একটু। অনেকের নজর এদিকে। এলাকার ভদ্রলোকের একটা সুনাম আছে। এখন এখানে সিন ক্রিয়েট করলে হয়তো তা আর থাকবে না। ভদ্রলোক ওদের ভেতরে আসতে বলে ভেতরে চলে গেলেন। বাঁকা হাসলো তিনজন। আদিত বলে উঠল, যে কথা বলে এসেছি জিন্দেগিতে ওনার মেয়েকে কেউ বিয়ে করবে না যদি এটা ছড়িয়ে যায়। নাতাশা বলল, ছড়াবে না, এতেই সিধে হয়ে যাবে। তবে এমন কথা বলাটাও ঠিক হয়নি। আহনাফ বলল, লাস্ট মোমেন্টে এসে বিয়ে আটকাতে বললে এর চেয়ে ভালো উপায় আমার আর জানা নেই। নাতাশা দীর্ঘশ্বাস ছাড়ল। আদিত হঠাৎ বলে উঠল, দোস্ত তুই মেয়ে তো না, মানে যে যুগ। নাতাশা ধরাম করে কিল বসিয়ে দিল আদিতের পিঠে। আদিত বলে উঠল, কি শক্তি তোর, মাইরি বলছি তোর জামাইয়ের কপালে দুঃখ আছে। নাতাশা বলল, আমার জামাই আমি পুছে নেব, তোরা তো চলে কেন? আহনাফ ধমকের সুরে বলে উঠল, চুপ করবি তোরা, এখানে এসেও শুরু করে দিয়েছিস। চুপ হয়ে গেল ওরা। দুজনকে মুখ ভেঙচে কাটতে ভুলল না। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে যেতে নেয়। যাওয়ার পথে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো তার। তিনজন বোরকাওয়ালি, এদের একজনের সাথে ধাক্কা লেগেছে। আহনাফ সরি বলে চলে যেতে নেয়, কিন্তু কুহু যেতে বলে উঠে, ধুরু বাঙ্গির পোলা। আহনাফ থেমে গেল। কপাল কুঁচকে এলো তার। কুহু রোদেলা আর নিধির সাথে কথা বলতে বলতেই হাঁটছিল। সামনে খেয়াল করেনি, তা না হলে যে সিংহের সাথে সে কে ধাক্কা খায়। কুহু কার সাথে ধাক্কা খেয়েছে তা দেখার জন্য তাকাতেই চমকে উঠল। রোদেলার আত্মাটা ছ্যাদ করে উঠল। রোদেলা খেপল কুহুর ওপর। একটা সেকেন্ড যদি এই মেয়েটা চুপ থাকতে পারে, এখন কি হবে? আর এই আহনাফ ভাই বা এখানে কি করছে? নিধি বুঝল না কিছু। কুহু হঠাৎ বলে উঠল, ভাগো পোলাপান ভাগো।
ওরা কথাটা বোঝার সময়টাও পেল না। কুহু ওদের হাত ধরে দৌড় লাগালো। আহানাফ বুঝলো তার সন্দেহই সঠিক। সে বলে উঠল, স্টপ তিলোত্তমা। থামল না কেউই। রোদেলা বলল, তিলোত্তমার সময় নেই। কুহু বলে উঠল, খাটাস ভাসে গাঙ্গে তিলোত্তমার চাঙ্গে, ভাগো। তিলোত্তমা ক্যাডারে? রোদেলা ফুল স্পিডে ড্রাইভ করছে, তার এদিকে খেয়াল নেই। কুহু রোদেলার পাশে বসে বুক বুক ঢিপ ঢিপ করছে। বারবার সাইড মিররে দেখছে যে পেছনে পেছন কেউ আসছে নাকি। নিধি পেছনে বসে। সে বলে উঠল, এই বল না। কুহু চসূচক শব্দ করে বলল, তোর নানি তিলোত্তমা। নিধি মুখ ভেঙচি কাটল। কুহু আবার সাইড মিররে তাকালো। হঠাৎ রোদেলা ব্রেক কষল। ওরা ঝুঁকে গেল সামনের দিকে। কোনো মতে আঘাত পাওয়া থেকে বাঁচল। কুহু বলে উঠল, বাঙ্গির মাইয়া, মারবি নাকি? রোদেলা ভয় মিশ্রিত নয়নে তাকালো কুহুর দিকে। কুহু কপাল কুচকাল। রোদেলা সামনের দিকে তাকাতে বলল ইশারায়। কুহু সামনের দিকে তাকাতেই থমকে গেল। বুকের বাঁ পাশে হাত দিয়ে ইশারায় রোদেলাকে গাড়ি ব্যাকে নিতে বলল। রোদেলার হাত অবশ হয়ে গেছে যেন। তার হাত নড়ছে না। কুহু চেতে বলল, বাঙ্গির মাইয়া, গাড়ি ব্যাকে নে। ওরা নিশ্চয়ই নিধির বাপের আত্মীয়। বিয়ে খেতে এসেছিল। কোণে নিয়ে দেখে বুঝে গেছে। চারদিকে তিমিরে মোড়া, দুটো গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে। রোদেলা হাত সামনে নামতেই দেখলো তার হাত কাঁপছে। কুহু বলে উঠল, ওরে আমার নানি, কাঁপাকাঁপি শুরু করেছিস কেন? তাড়াতাড়ি কর। সামনের গাড়ির দরজা খুলে গেল। আহনাফ নেমে এলো। সে বলতে লাগলো, স্টপ তিলোত্তমা, বাহিরে এসো। জানালার কাজ আটকানো ছিল। আহনাফের হাতের ইশারায় ওরা বুঝলো ওদের নামতে বলছে। রোদেলা দ্রুত বেগে গাড়ি পেছনে নিয়ে যেতে লাগলো। আহনাফ বারবার থামতে বলছে তাদের। তারা গাড়ি ঘুরিয়ে উল্টো যেতে লাগলো। আহনাফ চসূচক শব্দ করে দ্রুত গিয়ে গাড়িতে বসলো। হাঁ করে তাকিয়ে আছিস কেন? গাড়ি স্টার্ট কর। আতিত বলল, দোস্ত, আমরা এখন ডিগবাজি ভাবিকে নিয়ে কি করব? আমাদের আরিফের বউকে নিয়ে ভাবা উচিত। আহনাফের রাগে মাথায় আগুন জ্বলছে। সে বলল, আরে গর্ধবের সম্বন্ধী, ওর বউ নিয়ে ভেগে যাচ্ছে ওরা। রাফি, নাতাশা আর আদিত বলে উঠল, রাফি বিয়েবাড়ির বাহিরেই ছিল। নওশাদ আহমেদ কোনো সুবিধার লোক না, এটা ওদের সবারই জানা। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে যেন রাফি পুলিশে কল করতে পারে, তাই সে বাহিরে ছিল। আহনাফ প্ল্যান A to Z রেডি করে রেখেছিল। কতগুলো প্ল্যান আর ফেল হবে না। কিন্তু সবশেষে যে নাকের ডগা দিয়ে কোণে পালিয়ে যাবে এটা ভাবতেও পারিনি। রাফি বলে উঠল, আপনি কোনো টেনশন করবেন না ভাই, আমরা এখনই ধরে ফেলবো ওদের। নাম আমার রাফি কাইসা, নজরে একবার যে পইরা সেই যায় ফাইসা, হা। রাফি গাড়ি স্টার্ট করলো। নাতাশা আর আদিত হাতে তালি দিল ওর ছড়া শুনে। আদিত হঠাৎ বলে উঠল, এই তুই জানলি কীভাবে যে কোণে ওদের সাথে পালিয়েছে? আহনাফ সামনের দিকে তাকিয়ে বলল, বিয়েবাড়িতে 3 জন কালো বোরকা পরা মেয়ে। থামতে বলায় আবার দৌড় দেওয়া। অপরাধ না করলে দৌড় দিবে কেন? আর বিয়েবাড়িতে কি অপরাধ করতে পারে? তার উপর আবার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছে। অফকোর্স মেয়ে পালিয়েছে ওদের সাথে। নাতাশা আর আদিত হাঁ হয়ে গেল। নাতাশা বলে উঠল, এইটুকু সময়ে এত কিছু ভেবে ফেলেছিস, ওয়াও। আহনাফ কিছু বলল না। আদিত বলল, তাহলে ওরা আমাদের দেখে ভাগছে কেন? ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্য তো আমাদের একই। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল, সেটা তুই জানিস, আমি জানি, ওরা জানে, গর্ধব। আদিত বিজ্ঞদের মতো উপর নিচ মাথা নাড়ল। রোদেলা হাই স্পিডে ড্রাইভ করছে। নিধি বলল, তার মানে এটা রোদের আহনাফ ভাই? কুহু উপর নিচ মাথা নাড়ল। তারা সবটা বলেছে ওকে। নিধি বলল, তোর ভাই তো সেই হ্যান্ডসাম। ভাইয়ের কথা বলতেই কুহুর আত্মাটা ছ্যাদ করে উঠল। রীতিমতো চেঁচিয়ে উঠল মেয়েটা। রোদেলা কপাল কুচকে বলল, হোয়াট? কুহু বলে উঠল, এই যা, আয়ান ভাইকে তো আনতেই ভুলে গেছি, ওনাকে তো ওখানেই ফেলে এসেছি। নিধি বলে উঠল, ওই ছেলেটা যে গাড়ি স্টার্ট দেওয়ার পর পেছনে ছুটছিল। কুহু পেছন ঘুরল তৎক্ষণাৎ কথাটা শুনে। পেছনে আসছিল। গাধি, তুই বলবি তো একবার। আমি কি জানতাম নাকি যে ওইটা তোর আয়ান ভাই? শালা, তোদের কাজিনগুলো তো সেই হ্যান্ডসাম। কেউ কিছু বলল না। হঠাৎ কুহু জানালা দিয়ে পাশে তাকাতেই দেখলো আহনাফের গাড়ি। শ্বাস নিতে ভুলে গেল মেয়েটা। রোদ, তোর খাটাস ভাই আমাদের সামনে চলে এসেছে, স্পিড বাড়া। রোদেলা তাকালো গাড়িটার দিকে। রাফি ড্রাইভ করছে। রাফিকে দেখতে কপালে ডজনখানেক ভাঁজ পড়ল মেয়েটার। এই মদন এখানে কি করে? বিরক্তরা ঘিরে ধরল তাকে। নিধি গ্লাস খুলল। আহনাফদের গাড়িতে গ্যাসোলিনা গান বাজছে। নিধি বলে উঠল, এই সেই তো, দারুণ একটা ভাইব পাচ্ছি এখন। নিধি গানের তালে তালে হাত দুলিয়ে নাচতে লাগলো। আহনাফদের গাড়িতে আহনাফ বাদে বাকিরা শরীর দুলিয়ে দুলিয়ে নাচছে। মনে হচ্ছে কোনো পিকনিকে যাচ্ছে তারা। রোদেলা এবার জেদ ধরেছে যেন যে কিছুতেই ওদের হাতে ধরা দেবে না। তার কাছে এখন এটা একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে। রাফির আগে যেতেই হবে তাকে। ঠিক সেই মুহূর্তে শোনা গেল রাফির স্বর,
গাড়ি থামাও চোরনি, বিস্কুট নিয়ে ভেগেছ। আজ অন্যের বউনি ভেগে গেলে চোরনি কোথাকার। গাড়িটাও কি চুরি করা নাকি এত স্পিডে চালাচ্ছ? রোদেলার রাগ উঠে গেল। সে সামনের দিকে নজর রেখে বলে উঠল, তুই চোর, তোর বাপ চোর, তোর 14 গোষ্ঠী চোর। রাফি বিড়বিড় করে বলল, 14 গোষ্ঠীর মাঝে তুইও তো পড়িস হাদা। আহনাফ চেঁচিয়ে বলে উঠল, এগুলো কেমন ভাষা? রোদ, স্টপ দ্য কার। রাফি বলে উঠল, তুমি পারবে না আমার সাথে চোরনি, গাড়ি থামাও, আমাদের ভাবিকে আমাদের হাতে তুলে দাও। ভাবি বলে ওরা বুঝলো যে আহনাফরা বরপক্ষ। রোদ খেপেছে আজ। সে কিছুতেই গাড়ি থামাবে না। নিধি গান এনজয় করছে। কুহু বাস ফিরে তাকিয়ে দেখে আহনাফ তার দিকেই তাকিয়ে। নাতাশা বলে উঠল, আসল কথা বলছিস না কেন? গরুগুলা স্টপ, আমরাও বিয়ে ভাঙতে এসেছিলাম। কুহু তাকালো নাতাশার দিকে। এর সাথেই না আয়ন ভাইয়ের ভাব জমেছে। অনেকটা সুন্দর তো, তাও তো তার ঘাড় থেকে নামছে না। হঠাৎ নাতাশার বলা কথাটা মাথায় সেট হতেই বলে উঠল, নিধি বলল, কিন্তু আমি তো আপনাদের চিনি না। রোদ চেঁচিয়ে বলে উঠল, যা খুশি হোক কিন্তু আজই গাড়ি থামবে না। ওই মদনা বলল কেন যে আমি ওর সাথে পারবো না? আমাকে চিনেও। আজ ওকে দেখিয়ে দিব এই রোদেলা শাহরিয়ার কী জিনিস। রোদেলা কথাটা বলে স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তা বদল করলো। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আহনাফরা হকচকিত হয়ে গেল। কুহু আর নিধি পড়ে যেতে যেতে বাঁচল। কুহু বলে উঠল, বেবি শান্ত হো, ওরা যদি সত্যি এর জন্য এসে থাকে তাহলে তো আমাদেরই লাভ। নিধি পেছন থেকে বলে উঠল, আস্তে রোদ, মরে যাব তো। কুহু বলে উঠল, ছি, কী সব অশ্লীল কথা। রোদেলা হাই স্পিডে ড্রাইভ করছে। ওই ছেলেটাকে সে সহ্যই করতে পারে না। ওদের গাড়ির সামনে হঠাৎ আরেকটা গাড়ি এসে পড়ল। রোদেলা ব্রেক কষতে কষতে দেরি হয়ে গেল। চোখ বুজে ফেলল সে। রোদেলা যে দেরি হয়ে গেছে, তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। কুহু চেঁচিয়ে বলল, ওরে বাঙ্গি রে। ছোটে মায়ের সাথে কথা হয়েছে স্যার। সাখাওয়াত আলম সোফায় বসে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। হারুন রহমানের কথা শুনে সোজা হয়ে বসলেন ভদ্রলোক। চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। এরপর বললেন, রিসিভ করে না কল করলে, মায়ের মতোই তেড়া হয়েছে। হারুন রহমান বললেন, ছোটো মা কি আর এ বাড়িতে আসবে না স্যার? সাখাওয়াত আলম দীর্ঘশ্বাস ছাড়লেন। তার শর্ত সম্পর্কে তো জানোই স্যার। একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। আহা হারুন, তুমি আবার এসব বলছো কেন বলো তুমি? হারুন রহমান খানিকটা আমতা করেই বললেন, আসলে স্যার, জীবন তো একটাই, বড় ম্যাডামও নেই। ছোটো মাকে এত বছর খোঁজার পর পেয়েছেন। ঝেড়ে কাশো হারুন। হারুন রহমান একটা শুকনো ঢোক গিলে বলেই দিলেন, এবার স্যার রাজনীতি ছেড়ে দিন। সাখাওয়াত আলম তাকালেন তার দিকে। হারুন রহমান বলেন, প্রতিশোধ নিয়ে কী বা হবে বলুন? এর চেয়ে ছোটো মা যা চাইছে তাই করুন না স্যার। রাজনীতি ছেড়ে দিন। মেয়ে নিয়ে একটা ছোট্ট সুখী সংসার গড়ে তুলুন। ছোট্ট একটা জীবন। এসব জঘন্য খেলা খেলে জীবনটা নষ্ট করবেন না স্যার। সাখাওয়াত আলম বলে উঠলেন, আমার স্ত্রীর খুনিকে তুমি ছেড়ে দিতে বলছো? হারুন, কী করে বললে তুমি এটা? যার জন্য আমার ওয়াইফের প্রাণ গেল, আমার মেয়ে আমার কাছ থেকে এতগুলো বছর দূরে রইল, এমনকি আমি জানতামই না যে আমার মেয়ে বেঁচে আছে, তাকে ছেড়ে দিতে বলছো তুমি? হারুন রহমান হাসলেন, বললেন, মেয়ের ইচ্ছার গুরুত্ব দিবেন না একটাবার? আপনার কারণে ছোট মা আজও এ বাড়িতে পা রাখেনি। এমপির মেয়ে হয়েও সে। আর ওর মায়ের খুনি, তাকে ছেড়ে দেবো আমি? ওকে কিছুতেই বাঁচতে দেবো না আমি। ওকে মেরে আমি রাজনীতি ছাড়বো না কে বলেছে? অবশ্যই ছাড়বো, তবে ওকে শেষ করে। হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়লেন। আপনি কি তা পারবেন স্যার? সাখাওয়াত আলম তাকাতে পারলেন না হারুন রহমানের চোখের দিকে। সত্যিই তো, সে কি পারবে? যাকে শেষ করার জন্য এত কিছু, সেও তো একটা সময় তার হৃদয়ের একটা অংশ ছিল। প্রাণপ্রিয় বন্ধুর বুকে সে কি গুলি করবে? না না, তাকে পারতেই হবে। সে বন্ধু ছিল না কখনোই। বন্ধু হলে কোনো দিনও এমনটা করতে পারতো না। সাখাওয়াত আলম একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। এতগুলো বছরে অনেকবার সুযোগ এসেছিল তার প্রতিশোধ নেবার, কিন্তু সে পারেনি। আর কোনো দিন পারবে কি না এটাও তার জানা নেই। হায় জানেমান। আরিফ চোখ বুজেছিল। হঠাৎ পরিচিত কণ্ঠ কানে আসতে চোখ খুলল সে। নিধিকে দেখতে হতবাক হলো সে। তার পাশের আরেকটা বেডে নিধির ঢাকার অবস্থান করা হলো। যদিও তেমন আঘাত পায়নি সে। যথাসময়ে রাফি ব্রেক কষেছিল, তাও কপালে আঘাত পায় সে। কপালের কোণে ফুলে নীলচে হয়ে গেছে। আরিফ বলে উঠল, এ কী অবস্থা তোমার? নিধি দাঁত কিলিয়ে বলল, তুমি একা একা হসপিটালে থাকবে এটা কি মানায় বলো? তাই আমিও চলে এসেছি। আরিফের হঠাৎ মাথায় এলো যে আহনাফরা হকি স্টিক নিয়ে বেরিয়েছিল। যে ছেলে কিনা নিজের প্রিয়তমাকে হকি স্টিক মারতে পারে, সেই ছেলে আরেকজনের প্রেমিকাকে মারতে পারবে না। আরিফ বলে উঠল, এই তোমাকে কি আহনাফরা মেরেছে? নিধি কপাল কুঁচকালো।
তোমার বন্ধু আহনাফ আর রোদের কাজিন আহনাফ কি একজনই নাকি? রোদকে চেনো তুমি? দুজনে বোকা বোকা নয়নে দুজনের দিকে তাকিয়ে রইল। নিধি হঠাৎ বলে উঠল, এই তুমি নাকি সুইসাইডের ট্রাই করেছিলে? আরিফ মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, তোমাকে ছাড়া আমি কি করি? নিধি চেতে বলে উঠল, এক থাপ্পড়ে পাছা ফাটিয়ে দেবো বেয়াদব ছেলে। আরিফের মুখটা কালো হয়ে গেল। নিধি নরম সুরে বলল, তোমার কিছু হলে আমার কি হতো? ওদের কথার মাঝে আহনাফরা হাজির হয়, সাথে কাজী নিয়ে এসেছে। কুহু আর রোদেলাও আছে। তারা ঠিক আছে, তেমন আঘাত পায়নি। আদিত বলে উঠল, তোরা বিয়েটা করে আমাদের শান্তি দে একটু। ভাইরে ভাই, কি একটা অবস্থা! আর একটু হলে সব কটা মিলে একসাথে পটল তুলতাম। একটুর জন্য বেঁচে গেছি। রোদেলা মাথা নিচু করে রেখেছে। রাফি ওর কানে কানে বলল, এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম, থ্যাঙ্কস মিলেটা চর্নি। রোদেলার রাগি চোখে তাকালো তার দিকে। রাফি ভয় পাওয়ার অভিনয় করলো। রোদেলা ভেঙ্গালো ওকে। রাফি চোখ বড় বড় করে ফেলল। রোদেলা হাসলো। রাফি অবাক হলো, এই মেয়ে হাসতেও জানে? ওরে বাবা! কুহু রোদেলার পেছনে দাঁড়িয়ে। সে তাকিয়ে তাকিয়ে নিধি আর আরিফকে দেখছে। একটু পর ওদের বিয়ে হবে। অন্যের পূর্ণতা দেখতেও ভালো লাগে। সেও তো এমন এক পূর্ণতার স্বপ্ন দেখেছিল, যা একজন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সে যদি অমন খারাপ না হতো, তাহলে তাদের সম্পর্কটাও বোধহয় পূর্ণতা পেত। হঠাৎ তখন আহনাফ তার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, আমাদের এমন একটা দিন আসবে। আপনি কি সেটাই ভাবছেন তিলোত্তমা সুন্দরী? ভরকালো কুহু। আহনাফের দিকে ভ্রু কুচকে তাকালো সে। আহনাফ হাসছে। কুহু ভেবে পায় না তার মাঝে কী দেখে এই লোকটা এমন পাগল হলো। কুহু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, নজর সরিয়ে নিল। আহনাফ আবার তার কানের কাছে মুখ নিল। কোনো কারণ ছাড়াই পাগল করে ফেলেছেন। ইস, আমাদের যে কবে এমন একটা দিন আসবে। কুহু ভেবে পায় না এই লোক মনের কথা কি করে বুঝে ফেলে। সে আস্তে করে বলল, কোনো দিন আসবে না। আহনাফ হেসে ফেলল। আসবে ম্যাডাম, খুব শীঘ্রই আসবে। কুহু সরে গেল, যেন আহনাফ আর কিছু বলতে না পারে। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। আহনাফ নিধির উদ্দেশ্যে বলল, তুমি দেনমোহর হিসেবে কী চাও? বাড়ি, গাড়ি, টাকা? নিধি আরিফের দিকে তাকালো। আরিফ এদিকেই তাকিয়ে। নিধি লাজুক হেসে বলল, ওর একটা কিডনি। সবাই একসাথে চেঁচিয়ে উঠল, হ্যাঁ? নিধির আবার একই ভঙ্গিমাতে বলল, সাথে ওর হৃৎপিণ্ডটাও, যেটাতে আমি সবসময় বসবাস করি। কাজী সাহেব বললেন, কিন্তু মা, দেনমোহর তো সাথে সাথে দিতে হয়, তার আগে তো তোমাকে ছুতে পারবে না। নিধি বলল, আমরা তো হাসপাতালে আছি, সমস্যা নেই। আরিফ বিছানা ছেড়ে নেমে বলে উঠল, আমি বিয়েই করব না। সবাই ওর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো। এত কষ্ট করে এই পর্যন্ত আসার পর এখন বলছে বিয়ে করবে না। সুইসাইড করে ফেলে আবার এখন বলে বিয়ে করব না। আরিফের মনটা বলল, আরিফ পালা, দৌড় দে। আরিফ পালাতে নিলে সবাই ওকে খপ করে ধরে ফেললো। আদিত বলল, এখন বিয়ে করবি না কেন? সুইসাইড করে ফেলতে পারো? এই হৃদয়টা তোমার বলে পাম মারতে পারো, এখন সেটা কেন দিতে পারবা না সোনা? আহনাফ বলল, নাতাশা ডাক্তারকে নিয়ে আজই ওর হৃৎপিণ্ড আর একটা কিডনি বের করা হবে। সবার ঠোঁটে লুকায়িত হাসি। আরিফ চেঁচিয়ে উঠল, আমি বিয়ে করবো না, আম্মা বাঁচাও। রাফি বলে উঠল, এই হৃদয়ে শুধু তোমারই বসবাস। আরিফ ভাই খাইছে এখন আইক্কাওয়ালা বাস। সবাই হাসলো শুনে। নিধি হঠাৎ বলে উঠল, এই, আমি না এসব টুকটাক অপারেশন পারি। কুহু আর রোদেলার চমকে উঠল, তাকালো তাদের দিকে। সাথে আরিফও, কারণ তুই না কমার্সের স্টুডেন্ট। রোদেলার কথা শুনে নিধি মুখ চেপে হেসে বলল, ইউটিউব দেখে শিখেছি। সবাই একসাথে বলে উঠল, কাজী সাহেব যেন এসব বিপাকে পড়ে গেছেন। দেনমোহরে কিনা কিডনি আর হৃৎপিণ্ড চেয়ে বসলো, এখন আবার বলছে ইউটিউব দেখে অপারেশন করা শিখেছে। মনে হলো যেন কাঁথা সেলাই। আদিত বলে উঠল, তাহলে আর দেরি কেন, লাগা অপারেশন। আরিফ চেঁচিয়ে উঠল, না আম্মা। সুহাসিনীর নামটা দেওয়ার পেছনে অদ্ভুত কাহিনী আছে। কুহু যখন প্রথম আমাদের বাড়িতে আসলো, তখন মেয়েটার চেহারায় ছিল একরাশ বিষণ্ণতা। থাকারই কথা, ওর দাদি ওর সবটা জুড়ে ছিল। সে দাদি চলে গেল ওকে ছেড়ে। মেয়েটা যেন একদম নিঃস্ব হয়ে যায়। ওর সাথে আমার এর আগে আর দেখা হয়নি কখনোই বললেই চলে। এ বাড়িতে আসার পরেও খুব একটা কথা যে হতো এমন না। ও নিজেও রুম থেকে বের হতো না। মা ওর খাবার ওর রুমে গিয়ে খাইয়ে দিয়ে আসতেন। ও অনেকটাই ভেঙে পড়েছিল। একদিন আমার গা কাঁপিয়ে জ্বর এলো। ওই দিন বাহিরে চলছিল ঝড়ের তাণ্ডব। মা অনেকটা চিন্তিত হয়ে পড়লেন। বাবা তো দেশে থাকেন না, তাই চিন্তাটা বেশি ছিল। কুহু ওই দিন রুম থেকে বেরিয়ে আমার রুমের বাইরে উকি দিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছিল। মা ওকে দেখে বললেন, ও মা কুহু, ভেতরে আয় মা, বজ্রপাতের আওয়াজে ভয় পাচ্ছিস? কুহু উপর নিচ মাথা নাড়ালো। ভেতরে এলো সে। আয়ান চোখ বুজেছিল।
কপালে জলপট্টি দেওয়া। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারিদিকে অন্ধকার তলিয়ে যায় সাথে সাথে। আনোয়ারা বেগম বললেন, এই কারেন্টটাও আর যাওয়ার সময় পেল না, তোরা থাক, আমি মোম নিয়ে আসছি। কুহু বিছানায় বসলো আয়নের পাশে। চারদিকে নিস্তব্ধ। হঠাৎ আয়নের গোঙানির শব্দে কুহু একটু নড়েচড়ে বসলো। আয়নের দিকে তাকাতেই দেখল আয়ন গায়ের কাঁথাটা সরাতে চাইছে, হয়তো জ্বর ছেড়েছে। কুহু দরজার দিকে তাকালো, মামি এখন আসছে না কেন? আয়নের গোঙানি বেড়ে গেল। বিড়বিড় করে গায়ের কাঁথাটা সরাতে বলল। কুহু বুঝলো, ভাবলো কাঁথাটা সরিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। সে টান মেরে আয়নের গায়ে থেকে কাঁথাটা সরিয়ে ফেলল। তখনই বিদ্যুৎ চলে এলো। আয়নের দিকে নজর যেতেই কুহুর চক্ষু চড়ক গাছ। আয়নের পরনে শুধু কালো রঙের একটা শার্ট। কুহু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেই দিকে। আয়ন তখন একটু একটু করে তাকালো। ঝাপসা ঝাপসা দেখছে সব। হঠাৎ কুহুকে দেখতেই ভরকালো ছেলেটা। ওর তাকানো অনুসারে তাকাতে আরও ভরকালো। কুহু তখনও খুব মনোযোগ সহকারে তাকিয়ে যেন খুব আশ্চর্যজনক জিনিস দেখে ফেলেছে সে। আয়ন জোরে চেঁচিয়ে উঠল, চমকে উঠল কুহু। সেদিন প্রথমবার আমি কুহুকে হাসতে দেখলাম। সে কি হাসি ওর! ওকে হাসলে এতটা সুন্দর যে কল্পনার বাহিরে। মানে আমিও যতক্ষণ হেসেছিল শুধু ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম। ওই দিনে আমি ওর হাসির শব্দ শুনে ওর প্রেমে স্লিপ কেটে পড়লাম, আর নাম দিলাম সুহাসিনী, সবচেয়ে সুন্দর হাসির অধিকারিণী। হাসলো আয়ান। কি মধুর ছিল সেই মুহূর্তটা, তার প্রথম প্রেমে পড়ার মুহূর্ত। নাতাশা দীর্ঘশ্বাস ছাড়ল। আয়ানের জন্য আজ বড্ড বেশি খারাপ লাগছে তার। কুহু যে তার কোনোদিন হবে না, অন্তত আহানা বেঁচে থাকতে তা কোনোদিন হতে দিবে না। ছেলেটার সামনে ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলে। পাঁচটা বছর ধরে যাকে ভালোবেসে এসেছে, তাকে যখন সে পাবে না, তখন যার ঠিক হবে ভাবলেই নাতাশার শরীরে কাঁটা দিয়ে উঠেছে। আয়ান আর নাতাশা একটা রেস্টুরেন্টে বসে রয়েছে। আজকাল মাঝে মাঝে সময় বের করে দেখা করে তারা। আজকেও তেমনই দেখা করতে এসেছিল দুজন। তখনই হঠাৎ নাতাশা কুহুকে সুহাসিনী নামে ডাকার কারণ জানতে চায়। আয়ান প্রথমে এই লজ্জাজনক কাহিনীর কথা বলতে না চাইলেও পরে আবার ভাবল বন্ধুই তো বলাই যায়। আয়ান তাকালো নাতাশার দিকে, কপাল কুঁচকে এলো তার। এই ঘটনা শোনার পর তো মেয়েটার হাসিতে ফেটে পড়ার কথা, কিন্তু সে না হেসে এত কী ভাবছে। আয়ান ডাকলো তাকে, নাতাশা, মিস নাতাশা। নাতাশা ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো। আয়ান বলল, কী ব্যাপার বলুন তো, আপনি ঠিক আছেন তো? না মানে এরকম একটা ঘটনা শুনে আপনি হাসলেন না যে? নাতাশা হালকা হাসলো, এরপর বলল, যদি আবার আমার হাসির প্রেমে পড়ে যান তাই আর হাসলাম না। এই কথা শুনে আয়ান হো হো করে হাসতে লাগলো। এরপর বলল, আরে কী যে বলেন না। নাতাশা দেখলো তার হাসি, কতটা স্বপ্ন তার ওই দুই চোখে। স্বপ্নভঙ্গের জ্বালা কী করে সহ্য করবে ছেলেটা? কাহিনীটা অন্যরকম হলেও বোধ হয় পারত। তার সাথে প্রেমটা হলে খুব একটা মন্দ হতো না। ও হ্যালো, আবার কোথায় হারিয়ে গেলেন বলুন তো? নাতাশা হেসে দুই দিকে মাথা নাড়ালো। আয়ন কফিতে চুমুক দিয়ে বলল, আজকে তো আপনাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, তাই না? নাতাশা হঠাৎ মনে পড়ার মতো করে বলল, আরে হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম। এত দেরি তো করলো। এবারের অনুষ্ঠানটা কি বলবো? মিস্টার আয়ান, আপনাকে কিন্তু যেতে হবে। পরপরই ঘড়ি দেখে বলল, এখন 10টা বাজে, অনুষ্ঠান শুরু হতে হতে 12টা। আপনাকে যদি সাথে নিয়ে যাব, নো এক্সকিউজ। আয়ান এমনিতেও বারণ করতো না। কুহু আজ শাড়ি পরবে, সে তো অবশ্যই যেত। হালকা হেসে বলল, বেশ যাব আমি। নাতাশা খুশি হলো শুনে। রোদ, আমি এসব শাড়ি টাড়ি সামলাতে পারি না, তুই তো জানিস। নো এক্সকিউজ বেইব, অনেক কষ্ট করে শাড়ি 2টা ম্যানেজ করেছে, তুই আর আমি সেম সেম। রোদেলা শাড়িতে কুচি দিচ্ছে আর কথাগুলো বলছে। ভিডিও কলে কথা বলছে তারা। কুহু বলে উঠল, তোকে কে শাড়ি কিনতে বলেছিল? হ্যাঁ, শাড়িটা দেখে অনেকটা দামি বলে মনে হচ্ছে, পরবো না আমি এসব বাঙ্গির শাড়ি। রোদেলা চসচক শব্দ করলো, কিছুতেই শাড়ির কুচিগুলো ঠিকঠাকভাবে ফেলতে পারছে না। সে বলে উঠল, দেখ ভাই, সবাই শাড়ি পরবে, তুই আর আমি কেন বাদ যাবো বল? আমি জানি না কিছু, তুই শাড়ি পরছিস, এটাই শেষ কথা, নাও বাই। রোদেলা কল কেটে দিল। কুহু কিছু বলার সময়টাও পেল না। কোলে থেকে মেরুন রঙের শাড়িটার দিকে তাকালো সে, এরপর দীর্ঘশ্বাস ছাড়লো। কিন্তু সে তো শাড়ি পরতেই জানে না। মামিকে বলবে কি একবার? না থাক, শাড়ি তো পরবেই না, উল্টো ঝাঁটা দিয়ে দৌড়ানি দেবে। কুহু ভাবতে লাগলো যে কি করবে। পরক্ষণে ইউটিউবের মতো সাংঘাতিক জিনিসের কথা মাথায় এলো তার। ব্যাস, হয়ে গেল না সমাধান? হাসলো কুহু। আধা ঘন্টা পর ফাইনালি আই এম রেডি। কুহু আয়নার দিকে তাকিয়ে এদিক সেদিক দেখতে লাগলো। ঠিক তখন ঠক ঠক করে শব্দ হলো দরজায়। কুহু শাড়িটা উঁচু করে ধরে কোনো রকমে দরজা খুলল।
আনোয়ারা বেগমের কুহুর দিকে চোখ যেতে কপাল কোঁচকালেন, এরপরে হো হো করে হেসে ফেললেন। কুহু চমকালো খানিকটা। আনোয়ারা বেগম বললেন, এটা কি পরেছিস? মনে হচ্ছে যেন কাপড় পেঁচিয়ে রেখেছিস। কুচির কি হাল, আর আঁচল এত বড় কেন? হা 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 হা। কুহুর মুখটা চুপসে গেল। আনোয়ারা বেগম ভেতরে এসে বললেন, এদিকে আয়, মুখ পুরি, কিছুই তো পারিস না। কুহু যেতেই আনোয়ারা বেগম শাড়ি খুলে আবার সুন্দর করে পরিয়ে দিতে লাগলো। কুহু পুরোটা সময় আনোয়ারা বেগমের দিকে তাকিয়েছিল। মা মানে কুহু বোঝে না, আনোয়ারা বেগম যেভাবে যত্ন করে শাড়ি পরিয়ে দিচ্ছে, কুহু এতে কেমন যেন মা মা অনুভব করছে। শাড়ি পরানো শেষ হতেই আনোয়ারা বেগম বললেন, শাড়ি পরেছিস ভালো কথা, সামলাতে পারবি তো? দেখিস আবার খুলে টুলে যেন না যায়। কুহু মাথা নাড়ালো। আনোয়ারা বেগম চলে যেতে নিয়েও কী মনে করে আবার ফিরে এলেন। কুহুর চোখের কাজল থেকে একটু নিয়ে ওর কানের পাশটা দিয়ে দিল। কুহু হতবাক হলেন এহেন কাণ্ডে। আনোয়ারা বেগম বললেন, তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়। কথাটা বলে চলে গেলেন তিনি। কুহু হালকা হাসল। বাহিরে বাহিরে যত যাই বলুক না কেন, মানুষটা ভেতরে ভেতরে তাকে অনেকটা ভালোবাসে। ওই দিন যদি সে ওই ভুলটা না করতো তাহলে হয়তো কুহুর ভাবনার মাঝে রোদেলার কল এলো। সে ভাবনা চিন্তা বাদ দিয়ে দ্রুত কদমে বেরোলো। রোদেলা আজ তাকে নিয়ে যাবে বলে জেদ ধরেছে। শাড়ি পরে সেও বাস দিয়ে যেতে পারবে না, আয়ানও নেই, তাই সে আর মানা করেনি। কুহু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম হাঁটতেই দেখলো যে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে। কুহু হেসে এগিয়ে গেল। দরজাটা খুলে বসতে যাবে তখনই হক চকালো, আহনাফ। কয়েক পলক ফেলল সে তার দিকে তাকিয়ে। আহনাফ ড্রাইভিং সিটে বসা। হঠাৎই আবার কুহুর ফোনটা শব্দ করে বেজে উঠল। রোদেলা কল করেছে। আহনাফ এখনও কুহুর দিকে তাকায়নি, সে এখনও সামনের দিকে তাকিয়ে। কুহু কলটা রিসিভ করলো। কী রে বাঙ্গিশালি, কই তুই? রোদেলা বলে উঠল, আর বলিস না ইয়ার, আমার এক খাটাস চাচাতো ভাই আজ দেশে আসছে, মানে ওনারা পুরো ফ্যামিলি আর কি। বেরোতে যাব ঠিক অমন সময় আম্মু বলল যে তারা নাকি কাছাকাছি এসে পড়েছে, দেখা করেই যেতে হবে। তুই একটু মানে। কুহু বলে উঠল, তুই বলতে কী চাইছিস? কেন, আহনাফ ভাই পৌঁছায়নি? কুহু আহনাফের দিকে তাকিয়ে বলল, দোস্ত তুই একটু মানে ওনার সাথে চলে যা না। তুই তো আমার বেবি, তাই না? তোর সাথে ওনাকে ছাড়তে আমার কোনো প্রবলেম নেই। কুহু কিছু বলতে নিলে রোদেলা বলে উঠল, আহনাফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, দেখেছিস উনি কত ভালো। আমার এক কথায় রাজি হয়ে গেছে জানিস। কুহু মনে মনে বলল, সে তো কিসের জন্য রাজি হয়েছে আমি বেশ ভালোই বুঝতে পারছি। এমনিতেই পিছু ছাড়ে না, তার উপর আজ আবার সুযোগ হেঁটে হেঁটে এসেছে তার কাছে। রোদেলা আবার বলল, দোস্ত তুই প্লিজ। উষ্টা মেরে তোর ওই চাচাতো ভাইয়ের গাড়ির ছাদে পাঠিয়ে দেবো তোকে। কল রাখ শালির বাঙ্গি। কুহু ঝাড়ি মেরে কলটা কেটে দিল। সে হেঁটে যাবে, তাও ওর সাথে যাবে না। গাড়ির দরজাটা ধরাম করে লাগিয়ে হাঁটা ধরল সে। হঠাৎ শব্দে আহনাফের হুঁশ আসে। সে পাশ ফিরে তাকালো। কুহু এখানে এলো কখন? চশচক শব্দ করলো আহনাফ। এই মেয়ে আজ শাড়ি পরেছে কেন? একটু আগে হুঁশ হারিয়ে হাঁ করে সামনে তার দিকে তাকিয়েছিল। এখন যদি এ পাশে বসে আহনাফ যে উল্টাপাল্টা কিছু করে ফেলবে তারই বা কী নিশ্চয়তা। কিন্তু একে একা একা ছেড়ে দেওয়াটাও তো ঠিক হবে না। আহনাফ একটা শুকনো ঢোক গেল। শিকদারকুঞ্জে পরপর দুটো গাড়ি এসে পৌঁছলো। গাড়ির হর্নের শব্দে জেরিন বেগম হাসি মুখে বলে উঠলেন, ওরা চলে এসেছে। রোদেলার বিরক্ত লাগছে। সে তো এ বাড়িতেই থাকছে, পালিয়ে তো যাচ্ছে না, তাহলে পরে দেখা করলেই তো হতো, তা না? সেও গেল মায়ের পেছন পেছন। শাড়ি সামলানো সত্যিই কঠিন কাজ। রোদেলা মায়ের পাশে দাঁড়ালো। প্রথম গাড়ির দরজাটা খুলে গেল। নেমে এলো এক মধ্যবয়স্ক লোক, মুখে অমায়িক হাসি। অপর পাশের দরজাটা খুলে নেমে এলো শাড়ি পরিহিতা এক মহিলা, চোখে পানি চিকচিক করছে। জেরিন বেগম দৌড়ে গেলেন। কেমন আছো আপা? আনিসা বেগম কথা বলতে পারলেন না। জেরিন বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। রোদেলা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কটা দৃশ্য দেখছে শুধু। অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার হাসলেন। রোদেলার নজর গেল পেছনের গাড়িটার দিকে। ওটাতে আবার কে? তখনই ওই গাড়ি থেকে দরজাটা খুলে গেল। নেমে এলো এক যুবক। রোদেলার না চাইতেও হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। চোখ দুটো একদম আহনাফ ভাইয়ের চোখ দুটোর মতন। চেহারার গড়ন যেন একদম পারফেক্ট। লম্বায়ও তো সেই উঁচু, মনে হচ্ছে যেন রূপকথার জগতের রাজকুমার। রোদেলাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে যুবকটা কেমন করে যেন হাসলো। এক চোখ মারল সে। রোদেলা ভরকে গেল। সে কি ঠিক দেখল? নজর সরিয়ে নিল সে। যতই সুন্দর হোক না কেন আহনাফ ভাইকে ছাড়াতে পারেনি। ছেলেটা চাবির রিং হাতে ঘোরাতে ঘোরাতে সামনে এসে উপস্থিত হলো। সাজ্জাদ শাহরিয়ার বললেন, ছেলেকে দেখাবে না? শুধু আপাকে জড়িয়ে ধরে কাঁদলেই হবে? রোদেলা বুঝল যে এটাই সেই রাহুল।
আসলে কিন্তু সেই হ্যান্ডসাম। পরপরই রোদেলা নিজের মাথায় গাঁটটা মারল। জেরিন বেগম চোখের পানি মুছে রাহুলের দিকে তাকালেন। রাহুল মুচকি হেসে সালাম দিল। জেরিন বেগম সালামের জবাব দিয়ে বললেন, মাশাল্লাহ, আমাদের রাহুল তো অনেকটা সুদর্শন হয়েছে, একদম আমাদের আহনাফের মতন। রাহুল প্রথমে হাসলেও পরে সেই হাসি মলিন হয়ে গেল। আহনাফের মতন? আহনাফকে মাঝে টানতেই হবে এদের। তবে সেই বিরক্ত সে প্রকাশ করল না, মুখে বলল, কেমন আছো ছোটো মা? জেরিন বেগম বলল, এতদিন ভালো ছিলাম না, এই যে তুই এলি এখন ভালো লাগছে। রাহুল হেসে আলতো হাতে জেরিন বেগমকে জড়িয়ে ধরে বলল, ছোটো মা। সবার মুখেই হাসি। রোদেলা শুধু ঘড়ি দেখছে। অখিল শাহরিয়ার ডাক দিলেন তাকে। রোদেলা হাসি মুখে এগিয়ে গেল। ভাইজান, আমাদের মেয়ে রোদেলা। রোদেলা সাজ্জাদ শাহরিয়ার পা ছুঁয়ে সালাম করতে নিলে বাধা দিলেন তিনি। আরে বেঁচে থাকো মা, অনেক ভালো থাকো, কত বড় হয়ে গেছো তাই না? আনিসা বেগম বললেন, ইস, মেয়েটা কি মিষ্টি হয়েছে দেখতে, ইচ্ছে তো করছে ছেলের বউ বানিয়ে ফেলতে। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। ফোরন কেটে রাহুল বলল, আই হ্যাভ নো প্রবলেম। সবাই আরও জোরে জোরে হাসতে লাগলো এটা শুনে। রোদেলা চমকে তাকালো তার দিকে। ভয়েসটা পরিচিত লাগছে কেন রে? রাহুলের দিকে তাকিয়ে ভাবছিল সে কথাটা। রাহুল হঠাৎ সানগ্লাসটা একটু নিচু করে আবার চোখ মারল তাকে। রোদেলা হালকা হেসে বলল, ভাইয়ের মনে হয় চোখের সমস্যা। সবাই তাকালো তাদের দিকে। রাহুল বলল, সামনে এত সুন্দর একটা পরী দাঁড়িয়ে থাকলে কি আর চোখ ঠিক থাকার কথা? সবাই অদ্ভুত নয়নে তাকালো তার দিকে। রাহুল তা দেখে বলল, চিল, আই এম জাস্ট জোকিং। সবাই হাসলো। রাহুল বলল, শাড়ি পরে কোথায় যাওয়া হচ্ছে? রোদেলা কিছু বলার আগে জেরিন বেগম বললেন, ওদের ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান। রাহুল বড্ড উচ্ছ্বাস নিয়ে বলল, ওয়াও। রোদেলা হালকা হাসল। অখিল শাহরিয়ার বললেন, আহা, বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি সবাই ভেতরে আসো তো? সবাই ভেতরে যেতে নিলে রাহুল বলল, তোমরা ভেতরে যাও, আমি লিটল প্রিন্সেসের সাথে অনুষ্ঠানে জয়েন করব। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? রোদেলা মুখ কুঁচকাল। এ আবার কেমন নাম, লিটল প্রিন্সেস? মনের বিরক্তি মনেই চাপা দিল। মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি মাত্র এলেন, বিশ্রাম নিন। আই এম নট টায়ার্ড ইয়েট, আই ওয়ানা জয়েন। অখিল শাহরিয়ার বললেন, যেতে যাচ্ছে যখন যাক, আহনাফের সাথেও দেখা হয়ে যাবে, ভালোই হবে, যাও বাবা ঘুরে এসো। রোদেলার বড্ড বিরক্ত লাগলো, তবুও সে মুখে কিছু বলল না। হাসি মুখে গাড়িতে গিয়ে বসলো। রাহুল দুই দিকে ঘাড় বাঁকালো। ঠোঁটের কোণে তার অদ্ভুত এক হাসি। ভার্সিটির গেট দিয়ে পরপর দুটো গাড়ি ঢুকলো। একটাতে আহনাফ কুহু, আরেকটাতে রাহুল আর রোদেলা। গাড়ি দুটো একসাথে থামলো। গাড়ির দরজা খুলে একসাথে বেরোলো সব। রোদেলা কুহুকে দেখতেই চেঁচিয়ে উঠল, বেবি। রাহুল ভ্রু কুচকালো। রোদেলা হাত নাড়িয়ে ডাকছে কুহুকে। আহনাফ ডাকলো তাদের দিকে। রাহুল আস্তে করে একটা গালি দিল, সাথে আহনাফও একটা গালি দিল। কুহু হেসে এগিয়ে আসতে নিবে, তখন তার পাশে দাঁড়ানো যুবকটার দিকে তার চোখ গেল। মুখের হাসি উবে গেল মেয়েটার। তার পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। এটা সে কাকে দেখছে? ভেতরে ঝড় শুরু হয়ে গেল তার। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কতগুলো বছর পর আবার সেই ব্যক্তিকে দেখে যেন সে স্তব্ধ বনে গেছে। অজান্তেই কাজল কালো চোখে পানি চলে এসেছে। অথচ ব্যক্তিটি তাকে একবার দেখেই নজর সরিয়ে নিয়েছে। তখন গালি দিলেও দুজন এখন কুশল বিনিময় করছে। কুহুর অবাক হয়ে গেল। এটা তার কল্পনা নয়, এটা সত্য। ও ফিরে এসেছে। হতভম্ব হয়ে বিড়বিড় করে আওড়ালো একটা নাম, রেনান। এটা আমার আরেক চাচাতো ভাই, যার কথা তোকে কলে বলেছিলাম, রাহুল ভাইয়া ইনি। রাহুল মুচকি হেসে হাত বাড়িয়ে বলল, হাই। কুহু এখনও তার দিকে অপলক নজরে তাকিয়ে। আহনাফ খেয়াল করলো ব্যাপারটা। কুহু রাহুলের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। কুহু বুঝতে পারল না রেনান তার সাথে এমন অপরিচিতদের মতো কেন কথা বলছে। আর রাহুলকে, এটা তো তার রেনান। তার না, তার তো নয়। রেনানের কথা আর কাজগুলোর কথা মনে পড়তে কুহু নিজেকে আবেগে হওয়া থেকে আটকালো। রোদেলা বলে উঠল, বেবি, তোর চোখে পানি, কি হয়েছে? কুহু অন্যদিকে ঘুরে গেল। চোখ মুছে বলতে লাগলো, চোখে কিছু গিয়েছে বোধহয়। আহনাফ বলে উঠল, কি হয়েছে দেখি। সে কুহুর বাহু ধরতে নিলে কুহু ঝটকা মেরে হাত ছড়িয়ে দিল। কথায় কথায় গায়ে হাত দেন কেন? মেয়েদের গায়ে পড়েন কেন এত? অভদ্রতা আমি না করলেই নয়। পরিবারের শিক্ষার অভাব। চলে যান আমার চোখের সামনে থেকে। লজ্জা থাকলে আর কোনোদিন আসবেন না। কুহুর রাগান্বিত স্বরে বলল কথাগুলো। আহনাফ হতভম্ব হলো, সাথে রোদেলাও। কুহুর চেঁচানোতে অনেকের নজর এদিকেই চলে এসেছে। এভাবে সবার সামনে কথাগুলো বলায় আহনাফ বিব্রত হলো অনেকটা। সে চলে যেতে নিলে দ্রুত কদমে।
আজ আর কিছু বলল না সে। রোদেলা পেছন থেকে ডাকলো, আহনাফ ভাই। আহনাফ শুনল না। রোদেলা জানে আহনাফের রাগ সম্পর্কে। সে কুহুর দিকে তাকিয়ে বলল, কাজটা ঠিক করলি না বেবি। কথাটা বলে আহনাফের পেছন পেছন ছুটল। কুহু দেখল আহনাফের স্থান ত্যাগ, কিন্তু সে তো আহনাফকে বলতে চায়নি কথাগুলো। কুহু তাকালো তার সামনে দাঁড়ানো যুবকটার দিকে। কুহু আর এক মুহূর্ত এখানে থাকবে না বলে ঠিক করলো। সে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে রাহুল তাকে ডেকে উঠল, বার্ড। কুহু থমকে গেল। চোখ দুটো বন্ধ করে ফেলল সে। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনাজল। রাহুল এগিয়ে এলো। আহনাফের সাথে রিলেশনে গিয়েছ? কুহু হতভম্ব হয়ে তাকালো তার দিকে। রাহুল বলল, এখনও আগের মতোই আছো, ছেচ কাঁদনে। কান্না থামাও বার্ড। কুহু কঠোর স্বরে বলে উঠল, আমার একটা নাম আছে, সেটা বলে ডাকবেন। তা না হলে দরকার নেই ডাকার। সবাই একটা তামাশা পেয়েছে আর কি, যার যেটা খুশি সেটা বলে ডাকে। রাহুল হাসল। প্রশ্নের উত্তরটা পেলাম না। কুহু বলে উঠল, আমার লাইফের পার্সোনাল বিষয় সেসব। আপনাকে বলার প্রয়োজন আছে বলে মনে করছি না মিস্টার রেনান। ওহ সরি, মিস্টার রাহুল শাহরিয়ার। রাহুল হো হো করে হেসে উঠল। এরপর বলল, রেনান শাহরিয়ার রাহুল, দুটোই আমার নাম। কুহুর একটু ইচ্ছা করছে না তার সাথে কথা বলতে। এর মতো একটা অমানুষের সাথে কথা বলতে তার বিবেকে বাজছে। কুহু চলে যেতে নেয়। রাহুল বলে উঠল, পালিয়ে যেতে চাইছ? কুহুর রাগ আকাশ ছুল। ইচ্ছে তো করছে থু মেরে ছোটোবেলার মতো দৌড় দিতে। সে তাকালো রাহুলের দিকে। রাহুল বলল, কান্নাটা কি আমাকে দেখে করলে? কুহু যেন নিজের রূপে ফিরে এলো। না, তোর নানিরে দেখে করেছি বাঙ্গির পোলা। একে তো ধোকা দিয়েছিস, এখন আবার নাটক মারাস। এই তুই এখানে এসেছিস কেন? বিন বাজালো কে যে এখানে এসেছিস? ইচ্ছে তো করছে তোরে আমি। কুহু আশেপাশে কিছু খুঁজতে লাগলো। দেখলো পাশেই একটা গাছের শুকনো ডাল পড়ে আছে। রাহুল চমকালো খানিকটা। মেয়েটার মুখের ভাষা তো কখনো এমন ছিল না। কুহু হঠাৎ ডালটা হাতে নিয়ে তেড়ে এলো রাহুলের দিকে। রাহুল সানগ্লাস খুলে শিট বলে দৌড় লাগালো। কুহু শাড়ি পরে দৌড়াতে পারল না, লাঠিটা ওর দিকে ছুঁড়ে মারল। শালা জানুয়ারি, বাণিকচন্দ্রের সম্বন্ধী। ওখানকার মানুষজন হাসতে লাগলো ওদের দেখে। আহনাফ শান্ত হ আহনাফ। আহনাফ অনবরত দেয়ালে ঘুষি মেরেই চলেছে। হাত কেটে রক্ত পড়ছে, তাও সে থামছেই না। আদিত শেষে বাধ্য হয়ে নিজের হাত দিল। আহনাফের ঘুষিটা ওর হাতে লাগতেই ও চেঁচিয়ে উঠল, ও আল্লাহ। আহনাফ থেমে গেল। জোরে শ্বাস নিচ্ছে সে। চেহারা লাল বর্ণ ধারণ করেছে ছেলেটার। আদিত একা সামলাতে পারছে না তাকে। আরিফকে সে কখন আসতে বলেছে শালা বোধ হয় বইয়ের সাথে চিপকে রয়েছে। হঠাৎ তখন আরিফ এসে উপস্থিত হলো। আহনাফ লাথি দিয়ে একটা বেঞ্চ ফেলে দিল। আরিফ বলে উঠল, হোয়াট স্ট্রং আহনাফ? আহনাফ চেঁচিয়ে উঠল, আহনাফ শাহরিয়ার মেয়েদের গায়ে পড়ে কথা বলে? আহনাফ শাহরিয়ার মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে? ওর সাহস কী করে হয় আমাকে এই কথাগুলো বলার? ওরা দুজন একে অপরের দিকে তাকালো। এরপর বলে উঠল, এই ঠাডা পড়া মিথ্যাটা কে কইল ভাই? আহনাফের রাগে পুরো শরীর কাঁপছে। ইচ্ছে করছে কুহুকে চিবিয়ে খেতে। ঠিক তখন প্রবেশ করলো রোদেলা। মেয়েটা তখন ওর পেছন পেছন আসলো, হারিয়ে ফেলে কি জানি কী করে। রোদেলা এসে বলতে লাগলো, আহনাফ ভাই। ও বুঝে বলেনি, আপনি। রোদেলা কিছু বলার আগে আহনাফ চেঁচিয়ে ওঠে, তুই কি করেছিস সেখানে? ঢং দেখাতে আসছিস? আদিত, বের করে এটাকে, গেট লস্ট। রোদেলা কেঁপে উঠল। আদিত বলে উঠল, বোন তুমি একটু প্লিজ ওকে ঠান্ডা হতে দাও। রোদেলা মাথা নাড়িয়ে চলে গেল। কাজল কালো চোখ দুটো টলমল করছে। আহনাফ ভাই এই প্রথম তাকে এমন ধমক দিল। কষ্টে মেয়েটার বুক ফেটে যাচ্ছে। কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোট লাগালো মেয়েটা। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগে তার। পড়ে যেতে নিলে তাকে ধরে ফেলল সে। যুবকটার একটা হাত রোদেলার কোমরে ছুঁয়েছে। রোদেলা চোখ খিচে বন্ধ করে রেখেছে। পড়ে নাও যাওয়ার কারণে দেখতে চোখ মেলে তাকালো সে। তাকাতেই হতবাক রাফি। সেও ঠিক তার দিকেই তাকিয়ে। দুজন যেন দুজনকে আজ ভিন্ন রূপে দেখে হতবাক। ঝগড়া কী করবে? দুজনের কারোরই যে নজর সরছে না। হঠাৎ তখন কেউ একজন এসে রোদেলার হাতের বাহু ধরে তাকে ঝাটকা মেরে ছড়িয়ে নেয়। দুজনে হুঁশে ফিরে আসে। রাহুল রাগান্বিত স্বরে বলে উঠল, মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে ইচ্ছে হয়। ইউ। রাফি বলে উঠল, আব্বে ওই, না জেনে শুনে কথা বলছেন যে। আমার তো ঠেকা যে এই চর্নির সাথে ঘষাঘষি করব। রাহুল রেগে কিছু বলতে নিলে রোদেলা থামিয়ে দিল। ওনার দোষ নেই, বরং আমি না দেখে বাদ দিন, আম সরি। রাফি হাঁ হয়ে গেল। চৈনি তাকে সরি বলল? রাহুল রাফিকে চোখ দিয়ে শাসালো। রাফি ভেঙালো তাকে। রাহুল হতবাক। এখানকার কারোরই কি কোনো ম্যানার্স নেই? জঘন্য। রাফির হঠাৎ মনে পড়লো সে তো বিস্কুট খাচ্ছিল। হায় হায়, বিস্কুট গেল কই?
নিচে তাকাতেই দেখলো বিস্কুটের প্যাকেটটা পড়ে রয়েছে। বিস্কুটগুলো মেঝেতে ছড়িয়ে রাফি বলে উঠল, আমার বিস্কুট। এই চর্নি, এই, আমার বিস্কুটের সাথে তোমার কিসের শত্রুতা বলো তো? আমার বিস্কুট। রাফি বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। রাহুল বিরক্ত মিশ্রিত নয়নে দেখছে তাকে। সে ধমক দিয়ে বলল, এই ছেলে, সামান্য বিস্কুটের জন্য এমন করছে কেন? আর চর্নি মানে যত সব বস্তির ছেলে। রাফি চুপ হয়ে গেল। কথাটা গায়ে লেগেছে তার, বরং অনেকটাই লেগেছে। চুপ করবেন আপনি? রোদেলার চেঁচানোতে থেমে গেল রাহুল। সে বলল, আসুন আমি কিনে দিচ্ছি। রাফি বলে উঠল, লাগবে না, ওই টাকা দিয়ে আপনার বয়ফ্রেন্ডের মুখের ভাষাটা ঠিক করাবেন। বয়ফ্রেন্ড? রোদেলা হতভম্ব হলো। এই লোক তার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আমার বয়ফ্রেন্ড নয়। যাই হোক, আপনার পরিচিত তো। রাফি রাহুলের দিকে তাকালো। রাহুল কটকট করে তার দিকেই তাকিয়ে। সে হালকা হেসে চলে যেতে নেয়, হঠাৎ থেমে গেল কি মনে করে যেন। পকেট থেকে একটা রুমাল বের করে রোদেলার হাতে গুজে দিয়ে বলল, এই চোখ দুটোতে তেজ মানে পানি নয়। চলে গেল সে। রোদেলা তাকিয়ে রইল তার যাওয়ার পানে। রাহুল রোদেলার হাত থেকে রুমালটা কেড়ে নিতে নিলে রোদেলার রক্তচক্ষু নিক্ষেপ করলো। রাহুল বলল, হোয়াট? রোদেলা তার হাতের মুঠো থেকে নিজের হাত ঝাটকা মেরে ছাড়িয়ে সামনের দিকে হাঁটা ধরল। আজকের দিনটাই ভালো না। হঠাৎ করে এখন রাফির জন্য খারাপ লাগছে তার। হাতের রুমালটার দিকে তাকালো সে। রাহুল পেছন থেকে ডাকছে তাকে। সে তো শোনার প্রয়োজনই মনে করলো না। রাহুল দাঁত কিরমির করলো তা দেখে। দুই দিকে ঘাড় বাঁকালো সে। স্যার, ম্যাডাম অনেক খুশি হবে আজ, কি বলেন? সাখাওয়াত আলম হাসলেন, এরপর বললেন, জুতো না মারলেই হয়। হারুন রহমানের হাসি উবে গেল, এরপর বললেন, এতগুলো দিন পরে দেখব। অনেক খুশি হবে, আপনি দেখবেন। সাখাওয়াত আলম দীর্ঘশ্বাস ছাড়লেন। কথা বলতে বলতে গাড়িটা ভার্সিটির গেট দিয়ে ঢুকে গেল ভেতরে। সাথে সাথে চারদিকে হই হুল্লোড় পড়ে গেল। সাখাওয়াত আলম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সাখাওয়াত আলমের গাড়িটা থামতেই প্রিন্সিপাল নিচে এলেন। ড্রাইভার বেরিয়ে দরজা খুললেন। আশেপাশে সাখাওয়াত আলমের গার্ড দিয়ে ঘেরা। বের হলেন তিনি। কিছু ছেলেমেয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নিল। সাখাওয়াত হাসি মুখে এদিক ওদিক তাকাতে লাগলেন, কিন্তু চেনা মুখটা দেখতে পাচ্ছেন না। মেয়েটা কি আসেনি তবে? কিছু শিক্ষক মিলে তাকে স্টেজে নিয়ে গেল। তখন খোঁজ চলছে আহনাফের। তারই তো প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা। সে কোথায়? স্যার আহনাফকে খুঁজে আনতে বললেন। সাখাওয়াত আলম চাতক পাখির ন্যায় নিজের রাজকন্যাকে খুঁজছেন। হঠাৎই তার নজর গিয়ে আটকালো ঠিক মাঝ বরাবরের জায়গাটিতে। ওই তো একটা চেয়ারে বসে রয়েছে। মেয়েটা কেমন মনমরা লাগছে কেন? কপাল কুঁচকে এলো সাখাওয়াত আলমের। আহনাফ, শান্ত হ ভাই। আহনাফ নিজের চুল খামচে ধরে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ সে বড্ড আকুল ছড়ে বলে উঠল, ও আমাকে কেন বোঝে না? আর কি করলেও আমাকে বুঝবে, একটু বলতে পারবি? নাতাশাও এসে পৌঁছেছে। সে বলল, কোহর এমনটা করার পেছনে হয়তো কোনো কারণ আছে। তুই সেটা কেন ভাবছিস না আহনাফ? আহনাফ তাকালো নাতাশার দিকে, এরপর বলল, কারণ? কি কারণ থাকতে পারে? আর আজকেও আমাকে কি বলেছে জানিস? আমার নাকি পরিবারের শিক্ষার অভাব। আমি নাকি মেয়েদের গায়ে পড়ে কথা বলি। তাও আবার এতগুলো মানুষের সামনে বলেছে। সবচেয়ে বড় কথা ওই রাহুলের সামনে বলেছে। নাতাশা হতবাক। আরিফ বলল, হে হে, মাইয়া মানুষের জ্বালা এবার বুঝবা তুমি। আহনাফ সরু চোখে তাকালো তার দিকে। আদিত বলল, তোদের দেখে আমার আর প্রেম করার শখ নেই মামা। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা কেন তাকে বোঝে না? আর কত অপেক্ষা করাবে তাকে? আর কি করলে ও তাকে অ্যাকসেপ্ট করবে? আহনাফ সেটাই করবে। আহনাফের বুকের বাঁ পাশটা হঠাৎ কেমন চিনচিন করে ব্যথা করতে লাগলো। সে আর সইতে পারছে না। একটাবার যদি মেয়েটা তাকে বুঝতো, একটু জড়িয়ে ধরে ভালোবাসি বলতো। হাসলো আহনাফ। আদৌ এমন দিন আসবে তো? তখন হঠাৎ কিছু ছেলে এসে বলল, আহনাফ ভাই আপনাকে ডাকছে, প্রধান অতিথি এসে গেছে তো। আহনাফ চশচক শব্দ করলো, গালি দিল দুইটা, এরপর উঠে দাঁড়ালো, বেরিয়ে গেল কক্ষ থেকে। পেছন পেছন আদিতরাও ছুটল। চারিদিকে মানুষে গমগম করছে। এত মানুষ দেখে কুহু অনেকটা অস্বস্তি বোধ করছে। এত মানুষ হবে জানলে সে আসতোই না। তার পাশে রোদেলা বসে, দুজনেরই মুখ ভার। অয়ন আর রাহুলের মাঝে ওরা দুজন বসে। পেছন থেকে হঠাৎ একজন বলে উঠল, আপু একটা সেলফি তুলতে পারি? ওরা প্রত্যেকে পেছনে তাকালো। কালো রঙের শাড়ি পরা একটা মেয়ে, মুখে অমায়িক হাসি। কুহু আশেপাশে দেখে বলল, আমাকে বলছেন? জি, আপনিই না ওই এমপি যাকে জুতোর বাড়ি দিয়েছিলেন? আপনি তো সেলিব্রিটি, তাই আর কি। কুহু বড্ড বিরক্ত হলো। বারবার এই কথা শুনতে তার আর ভালো লাগছে না। এমপির মাথায় জুতোর বাড়ি মানে? এটা মানুষের কাছে বিনোদন মনে হচ্ছে। আর সে কি ইচ্ছে করে মেরেছে? কুহু বলল, ওই এমপি আপনার কোনো পাকা ধানে মই দিয়েছে যে আপনি এত খুশি তাকে মারায়?
আরে না না আপু, আসলে আপনি তো এখন ভাইরাল তাই আর কি। আর এমপিকে মেরেছেন তাও জুতো দিয়ে, এ তো অনেক বড় কথা। এমপিটাও তো অনেক বড় হারামি। কুহু চেতে গেল। সে বলে উঠল, মেরে না, একদম পাছা ফাটিয়ে দেব। জুতা দিয়ে মারছি এটা বড় কথা। আমি অনুশোচনায় ভুগছি আর এদের কাছে বড় ব্যাপার। আর ওই এমপি হারামি মানে, যদি কোনো দিন ওই এমপি নিয়ে খারাপ কিছু বলেছেন তো দেখবেন। কোহ আরও কিছু বলতে নিলে আয়ন আটকে দিল। মেয়েটা ভরকে গিয়েছে। কোহকে বকতে বকতে সে চলে গেল। রাহুল হতভম্ব নয়নে দেখছে কোহকে। তার মুখে কালো রঙের একটা মাস্ক। মেয়েটা তো এমন ছিল না। কবে থেকে এরকম হয়ে গেল? ঠিক তখন স্টেজে থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো, আহনাফকে ডাকা হচ্ছে প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আহনাফ উঠে গেল স্টেজে। মুখ যথেষ্ট গম্ভীর। সে ফুলের মালাটা নিয়ে সাখাওয়াত আলমের গলায় পরিয়ে দিল। চারিদিকে করতালিতে ভরে গেল। সাখাওয়াত আলম হেসে হ্যান্ডশেক করলেন ওর সাথে। আহনাফের চোখ মুখ গম্ভীর। সাখাওয়াত আলম আস্তে করে বলেন, গার্লফ্রেন্ড পেয়েছো নাকি শুনলাম? মুখে তার অদ্ভুত হাসি। আহনাফ রক্তচক্ষু নিক্ষেপ করলো তার পানে। দাঁতে দাঁত পিষে বলল, ওর দিকে তাকালে তোর চোখ উঠিয়ে ফেলবো আমি। সাখাওয়াত আলম ক্ষুব্ধ হলেন তুই তুকারিতে, কিন্তু স্টেজে দেখে কিছু বললেন না। তবে চোখে চোখে অনেক কথাই বলা হলো। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকারা চোখের ইশারায় কথা বলে? শত্রুপক্ষের সাথেও এভাবে কথা হয়। আহনাফ স্টেজ থেকে নেমে গেল। কুহু দেখল আহনাফকে। তখনকার কথা মনে পড়েই মনটা খারাপ হয়ে গেল তার। কাররা কার উপর দেখিয়েছে সে, সরি বলা লাগবে। কিন্তু ছেলেটাও তো তার পিছু ছাড়ছে না। এমন খারাপ ব্যবহার করলে কি ছেড়ে দেবে? দরকার পড়লে কুহু তাই করবে, কিন্তু একজনের জীবন সে নষ্ট করতে পারবে না। কুহুর জঘন্য অতীত এখনও জানে না আহনাফ। যে অতীত মনে পড়লে কুহুর নিজেরই নিজের ওপর ঘৃণা হয়, সেই অতীত আহনাফকে কী করে মানবে? আর তার অতীতটা গোপন রাখা হলে আহনাফকে ঠকানো হবে, সে তো পারবে না। কুহু তাকালো রাহুলের দিকে, যে ফোনের দিকে তাকিয়ে, যাকে একটা সময় হৃদয়ের সবটা জুড়ে ভালোবেসেছিল, আর সেই তাকে কলঙ্কিনী নামে পরিচিতি দিয়েছে। অথচ তার চোখে মুখে আফসোসের কোনো ছিটে ফোটাও নেই। কুহুর চোখ দুটো ছলছল করে উঠল। মুখ ফিরিয়ে নিল সে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। স্টেজের পাশে চোখ যেতেই থমকালো মেয়েটা। আহনাফ তার দিকে তাকিয়ে, বড্ড ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে সে। কুহুর মাঝে মাঝে বড্ড খারাপ লাগে। সে অত সুন্দর নয়, আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সে। অথচ আহনাফ অসম্ভব সুদর্শন সে। কুহুকে তার পাশে দাঁড়ালে মানাবেও না। তাও কেন ছেলেটা এত পাগলামি করে, কুহু ভেবে পায় না। অথচ রোদেলাকে দেখো, কত ফর্সা, কত সুন্দর, আবার আহনাফকে ভালোবাসে। অথচ ছেলেটা কুহুর পেছনে পড়ে আছে। কুহু দৃষ্টি সরিয়ে নিল। আহনাফের বুকে বড্ড ব্যথা। তার তিলোত্তমা আজ তাকে অনেক কঠিন কথা শুনিয়েছে। আর যদি মেয়েটা তার তিলোত্তমা না হতো, তাহলে হয়তো সে এতক্ষণে সে কবরে থাকতো। তাচ্ছিল্য করে হাসলো আহনাফ। আকাশের পানে তাকালো। আকাশের পানে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ল সে, ভালোবাসা এতটা যন্ত্রণা কেন? কিছুক্ষণ বাদে স্টেজ থেকে আহনাফের নাম ঘোষণা করা হলো। সবাই এক প্রকার ঝিমিয়ে গেছে। সাখাওয়াত আলমের কল এসেছে, তাকে যেতে হবে তাড়াতাড়ি। তাই সে 5-10 মিনিটের মতো বক্তৃতা দিয়ে চলে যায়। এখন এদের একটু চাঙ্গা করা যাক। আহনাফের নাম বলতেই সবাই চেঁচিয়ে উঠল। আয়ন বলল, মিস্টার আহনাফ গানও গাইতে পারে? সে কিন্তু। রোদেলা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, আহনাফ ভাই গান গাইবে? ওয়াও। রাহুল বলল, এতে ওয়াওয়ের কী আছে, আমিও পারি গান। রাহুলের কথা শুনে কুহুর হঠাৎ তিক্ত অতীতের কিছু মিষ্টি মুহূর্ত মনে পড়ে গেল। রাহুলের সাথে তার ফেসবুকে পরিচয়, ওখান থেকেই প্রেম। তার বয়সটা ছিল তখন আবেগের, ক্লাস 9-এ ছিল সে তখন। রাহুলের সাথে যখন রাতে কথা হতো, তখন প্রায়ই রাহুল তাকে গান শোনাতো। রাহুলের গলায় সবচেয়ে তোমার জন্য গানটা বেশি পছন্দ ছিল কুহুর। সেগুলো ভাবতেই কুহু তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। আহনাফ স্টেজে উঠতেই সবাই আহনাফ ভাই বলে চেঁচাতে লাগলো। রোদেলাও বাদ গেল না। রাহুল বিরক্ত হলো। তাতে রোদেলার কি, সে চেঁচাচ্ছে। আহনাফের গলায় গিটার ঝোলানো। কুহু জানতো না যে আহনাফ গানও গাইতে পারে। চাচাতো ভাই হয় না এরা? কত মিল, ক্যারেক্টারটা না মিললেই ভালো। তখন হঠাৎ মিউজিকের সুর শোনা গেল। হইচই বেড়ে গেল আরও। এত মানুষের ভিড়ে আহনাফের নজর গিয়ে ঠিকই আটকেছে তার তিলোত্তমার দিকে। কুহু অপ্রস্তুত হলো তা দেখে। ভেসে এলো আহনাফের ব্যথাতুর সুর, আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়ায়। এঁকেছি এক সূর্য দেখ, যার উষ্ণতা দারুণ, আমাকে নে সে বারণে আর তোর আবছায়ায়। এই পর্যায়ে সবাই দাঁড়িয়ে পড়ল। রোদেলা ও কুহুর হাত টেনে দাঁড় করিয়ে দিল। সবাই তাল মিলিয়ে চেঁচিয়ে আহনাফের সাথে গাইছে,
বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। চুরমার করে দে আরও কিছু ইশারায়। আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। আমাকে রাস্তা বল, কোনো আস্তানার, কোনো বন্দরের। বলে দে আমায়। গানের প্রত্যেকটা লাইন যেন আহনাফ তাকে উদ্দেশ্য করে গাইছে। এখনও সে তার দিকে তাকিয়ে রয়েছে। কুহুর ভেতরটা আজ এলোমেলো হয়ে গেল যেন। হৃদয়স্থলে আজ কেমন অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। এখনকার ঘটনার জন্য অনেকটা অনুতপ্ত বোধ করছে সে। আর কত অপেক্ষা করবে? তার ভেতর থেকে হঠাৎ বলে উঠল, সবাই খারাপ হয় না কুহু। আহনাফকে আর কত কষ্ট দিবি তুই? কুহু তাকালো আহনাফের দিকে, এরপর কি মনে করে রোদেলার দিকে তাকালো।